আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প অবরুদ্ধ নিশীথ, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন তেজস্মিতা মুর্তজা, ভিডিও এডিটিং করেছেন জে.আর. জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প অবরুদ্ধ নিশীথ। জয় ও হামজা বসে রইল চুপচাপ, তাদের কোনো কাজ নেই। অন্তর ওড়নার এক প্রান্ত ধরে দাঁড়িয়ে রইল রিমি। মুরসালিন নিজেদের সপক্ষে কথা বললে কথাও বলা যায় না, কথাও যুক্তিতে পটু হওয়া উচিত। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সরকার ও রাজনীতি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্র ছিল, রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা ভরা। মুরসালিনের চেহারার কাঠামো নিরেট, অযত্নে দাড়ি বেড়ে যাওয়ায় দেখতে আরও কেমন যেন লাগছিল দেখতে। বদিউজ্জামান দোলন আপিল বিভাগের আইনজীবী হলেও তিনি রাজনীতিবিদদের ব্যক্তিগত আইনজীবী হিসেবেই খ্যাত কর্মী, শিক্ষিত মানুষ, রাজনীতির ভালো জ্ঞান ধারণা রাখেন। তিনি মুরসালিনকে জিজ্ঞেস করলেন, এইসব রক্তারক্তি কর্মকাণ্ড করে বেড়াও, লাভ কি হচ্ছে? মুরসালিন স্বভাবসুলভ হাসল। একটা গল্প শুনবেন স্যার? গল্প? জি স্যার, গল্প। দোলন সাহেব তাকিয়ে রইলেন। মুস্তাকিন মহানের মতোই দেখতে অনেকটা, তবে মুরসালিনের চেহারাটা কিছু ধারালো। মুস্তাকিন খুব গম্ভীর ছিল এবং স্বল্পভাষী, চুপচাপ, নিঃশব্দ চলন। ছোটটা হয়েছে চতুর, চঞ্চল। মুরসালিন বলল, পাশাপাশি দুই মহিলার বাড়ি ছিল, তাদের মধ্যে একটুও বনিবনা ছিল না, কিন্তু সারাদিন চেঁচাতে দেখা যেত এক মহিলাকে। সে সারাটা দিন অপর মহিলাকে খিস্তি করত। লোক বিরক্ত ছিল সেই মহিলার ওপর। একদিন তার এক শুভাকাঙ্ক্ষী তাকে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করল, আচ্ছা, ও তো একদম চুপ, অথচ তুমিই খালি এমনি চেঁচাও, পাড়ায় নাম খারাপ হয় তোমার। মহিলা দুঃখের সাথে বলল, আপনারা খালি আমার চেঁচানোটা দেখেন, শোনেন, অথচ ও রোজ সকালে ঘুম থেকে উঠেই দরজায় দাঁড়িয়ে বেড়ার ওপর দিয়ে আমাকে ঝাঁটা উঁচিয়ে পেটানোর ইশারা করে চুপ করে থাকে, আর আমি সেই দুঃখে সারাদিন চেঁচাই। দোলন সাহেব কপাল জড়ালেন। মুরসালিন হাসল। আপনি কি বুঝতে পারছেন আমার কথা স্যার? দোলন সাহেবকে পেরিয়ে চয়ন এগিয়ে এলো। এর বাচ্চা, তোর ফেদা প্যাচাল শুনতে আসি নাই আমরা এখানে। দোলন সাহেব চয়নকে সরিয়ে দিলেন, বললেন, তোমার অপরাধ কি জানো তুমি? বর্তমান সরকার ও সরকার বিরোধী আমি, এটা আপনাদের ধারণা। তোমাদের ধারণা সত্যি নয়, আংশিক সত্যি, বাকিটা মিথ্যে কিভাবে? সেটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, পরে শুনছি। কিছুক্ষণ চুপ থেকে দোলন সাহেব বললেন, শিক্ষিত ছেলে তুমি, জানাশোনা নেহাত কম নয়, পথটা কি ঠিক তোমাদের? মুরসালিন জবাব দিল না সাথে সাথে। চতুর লোকটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল। প্রশ্নের ধরন ও গলার স্বরেই মানুষকে নিজের কাছে নিজেকে অপরাধী বানিয়ে ফেলার ক্ষমতা রাখেন দোলন সাহেব। স্যার, আমি নিরপেক্ষ কেউ একজন। নিরপেক্ষ? হাসলেন দোলন সাহেব। জি স্যার, আপনি বিশ্বাস করতে পারছেন না বোধহয়। না পারারই তো কথা, তাই না? আমি কোনো দলের সমর্থক নই, আমি শুধু কার্যক্রমগুলোকে সহ্য করতে পারায় ব্যর্থ। আবার আপনাদের সমর্থন করা যায় না বলে যে বাকিদের করতে পারি, এটা আরও কঠিন ভুল, তাই নাকি? অথচ তুমি কোনো এক দলের প্রতি অনুরাগী, তুমি যে দলের দিকে বেশি গড়িয়েছ তারা খুব মানবিক, অন্তত আপনাদের চেয়ে। কামরুল দোলন সাহেবকে পার করে চপাত করে এক ঘুষি মারল মুরসালিনের মুখে। দাঁতের কোনা বেরিয়ে রক্ত বেরিয়ে মুখটা ভরে গেল। মুরসালিনের হাত খোলা ছিল, তবু প্রতিক্রিয়া দেখালো না কোনো। আমাদের চাইতে ওরা মানবিক, যারা যুদ্ধপ্রাধীদের সমর্থন নিয়ে জোট করে আর দেদারসে মানুষ মারে, ওরা মানবিক? বাপ্পি মণ্ডল খেকিয়ে উঠল। মানুষ মারার কথা বলছেন? কি আশ্চর্য! সাবর কেন নদীকে দোষারোপ করবে বুকে পানি ধারণ করায়? কি বলতে চাও তুমি? দোলন সাহেব বললেন। স্যার, কথা বললে অনেক হয়ে যাবে, বলবো কি? আর শর্ত হলো, আমি যতক্ষণ কথা বলবো আপনারা শুধুই শুনবেন, না কোনো জবাব, না প্রতিক্রিয়া। পরে দেখাবেন যা জমে ততক্ষণে। আমি তো পালাচ্ছি না। অন্তু দীর্ঘ করে শ্বাস টানল। তার নিজের ওপর থেকে আত্মগ্লানির বোঝা নামছে। তার প্রতিবাদ তাকে তিলে তিলে ক্ষয় করেছে, সাথে সব কেড়েছে। এই গ্লানি টানা বড় কষ্টের। অথচ আজ সৈয়দ মুরসালিন মহানের মুখের আত্মগরিমা এক একটা সূচালো বানের মতো কথার তীর আর যুক্তি তার ভয় কাটাচ্ছিল। মুরসালিনের শরীরে ব্যথা নেই, চোখে মৃত্যুর ভয় নেই, কথায় জড়তা নেই। তবে সে কেন এত জমে গেছে? দোলন সাহেব বললেন, বলো। বলাটা ব্যাপার না, সমস্যা হলো আপনারা নিতে পারবেন তো? না আসলে স্বাধীন বাংলাদেশে আবার কথা বলা পাখিদের লোকে খাঁচায় পোষে তো? কটমট করছিল সবগুলো। মুরসালিনের কথাবার্তার সুর ভীষণ তীক্ষ্ণ, সরল উপহাস। কিন্তু দোলন সাহেব বিষ গিলে হাসলেন। বলো। মুরসালিন বলল, আমার আব্বা খুন হয়েছে 2002-এ। কে মেরেছে জানেন? আন্দাজ করতে পারি। মুরসালিন মৃদু হাসল। এরপর বলল, আপনি জেনে থাকবেন হয়তো, সেই বছর বিরোধী দলনীয় প্রধানের নির্দেশে 85 দিনের একটি অপারেশন চলেছিল, সন্ত্রাসবাদ নিপাতনমূলক ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্ট। যদি বলেন ওই দলকে সাপোর্ট করার একমাত্র কারণ বলো, সেই একটা কারণ এটা হতে পারে। দোলন সাহেব হেসে উঠলেন। এই একটা কারণে ডুম হয়ে গেলে?
কাঁচা বুদ্ধি তো না তোমার, বিবেচক তুমি। মুরসালিন হাসল। মিছে মিছে সুনাম করবেন না স্যার, আর আমি ডুম হইনি স্যার, একটা মাপকাঠি পেয়েছি মাত্র। আপনাদের পক্ষ থেকে বাংলাদেশ আজ অবধি কি পেয়েছে কি স্যার? না, বহুত কিছুই পেয়েছে, অবশ্য সেসব থাক। মূলত তথাকথিত স্বাধীনতা যুদ্ধ জিতে পাওয়া এই তথাকথিত স্বাধীন বাংলাদেশ আজ অবধি বাংলাদেশের রাজনীতির দখলে থাকা কোনো পক্ষের কাছেই কিছু পায়নি, শুধু ক্ষয়ে ছাড়া। অবশ্য কি পেল সেটা বিষয় না, কিছু পেয়েছে এই অনেক। মুরসালিনের গা জ্বালানো কথাবার্তায় স্থির থাকা দায়। দোলন সাহেবের জন্য ওরা চুপ করে বসে আঙুলে মেঝে খুঁড়তে লাগল। দোলন সাহেব কেমন করে যেন হাসলেন। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার গন্ধ আসছে তোমার কথায়। মুরসালিন হেসে ফেলল। অর্থাৎ আমি সেই সকল রাজাকার যুদ্ধাপরাধীদের অন্তর্ভুক্ত। দিয়ে দিন স্যার ফাঁসি। দেশের শত্রু দশের শত্রু নিপাত হোক, নিপাত হোক। এমদাদ সমস্বরে বলে উঠল, নিপাত হোক। একটা ঝঙ্কার উঠে গেল এবার সবার স্বরে, নিপাত হোক, নিপাত হোক। সেই সব ক্লান্ত কণ্ঠে মলিন উপহাস। মুরসালিন বলল, স্যার, বর্তমান দেশে যে কয়টা দল শীর্ষে আছে তাদের একটাও দেশ পরিচালনাকারী নয় স্যার। চোষক, শোষক, মিশ্র, ভণ্ড সব স্যার। সবাই শুধু দেশটাকে হাতে রাখতে চায়। তবে এটাও ঠিক, চাইবে নাই বা কেন? তাদের সবার কারো না কারো কৃতিত্ব আছে সেই মহান মুক্তিযুদ্ধে। তার একটা প্রতিদান তো সবার প্রাপ্য। সেই প্রতিদানটা হলো দেশের গদি, যা কেউ ছাড়তে রাজি নয়। মুরসালিন হাসল। ছাড়বেটা কেন? কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, ছাড়ার মতো ব্যাপার নাকি? উত্তরাধিকার সূত্রে আইনতভাবে দেশ তাদের। কিন্তু সমস্যা হলো স্যার, ভাগী শরিক অনেক, কিন্তু দেশ একটাই। আমরা যতই নিজেদের দুঃখী বলি, সবচেয়ে বিপদে কিন্তু স্যার দেশই আছে, ভেবে দেখুন। একা সে কতজনের হবে? কত লোকে মিলে তাকে পাকিস্তানের শাসন থেকে মুক্ত করেছে। ভারতবর্ষ থেকে ইংরেজ যাবার পর সেখানেও এমনই হয়েছিল, জানেন তো? যেসব বিপ্লবীরা ইংরেজ তাড়িয়ে ভারত স্বাধীন করল, স্বাধীনতার পর দেশের গদি নিয়ে ওদের মধ্যেই কামড়াকামড়ি লেগে গেল। স্বাধীনতার পর নিজেদের এই দেশ ভাগ বাটোয়ারা নিয়ে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, যা ইংরেজ সরকারের আমলের চেয়েও ভয়ানক। কারণ গৃহযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। অন্তু নির্নিমেষ তাকিয়ে শুনছিল সেসব। তার বুকটা কাঁপল। ইচ্ছে করল মুরসালিনকে বাধা দিতে। মুরসালিনদের বাঁচতে হবে, ওরা ফুরিয়ে গেলে কিয়ামত হবে দুনিয়ায়। অন্তুর মনে হল, মুরসালিনের ভাবনার মতো খাঁটি ভাবনা আর হয় না। দেশের সব দলই তো একমাত্র ক্ষমতাই চায়, নিজেদের অস্তিত্বের যোগান অর্থাৎ ক্ষমতা। কেউ তো ছাড়তে চায় না, কেউ ত্যাগ করতে রাজি নয়। কিন্তু মুরসালিনের কি ভয় পাওয়া উচিত নয়? ওকে মেরে ফেলবে এরা, তারপর এভাবে এসব ভাববে কে? দোলন সাহেব শক্ত হয়ে বসে রইলেন। মুরসালিনের শর্ত অনুযায়ী কথা বলা যাবে না। মুরসালিন বলল, আমার আব্বা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। ওনার প্রাক্তনেরা ছিলেন শহীদ জিয়াউর রহমানের মতো কিংবদন্তিগণ। বলাই বাহুল্য, আব্বা কোন দলের প্রতি সামান্য হলেও অনুরাগী ছিলেন। অপারেশন ক্লিন হার্টে পলাশ আসগরের বাবাকে দেশ ছাড়া এবং ওর দাদাকে বন্দী করেছিলেন তার জুনিয়রেরা। পলাশ আসগরের দাদা কারাবন্ধ অবস্থায় মৃত্যুবরণ করে। সেই শোধ নিতে গিয়ে পলাশ আসগর আমার খোঁজ না পেয়ে আমার বোনকে ধর্ষিত ও খুন করেছে। আমার ভাইকে জয় আগেই মেরে ফেলেছে। স্যার, আমি রাজনীতিতে নয়, রাজনীতি আমাতে জড়িয়েছে। এত সবের পরও নিরপেক্ষ থাকি কি করে? ব্যক্তিজীবনকে এড়ানো দায়ে স্যার। তার উপর বংশ পরম্পরায় পাওয়া এই রোগ। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। জয় আঙুলের ভাঁজে চাবি ঘোরাচ্ছে বসে। হামজা লৌহখণ্ডের ওপর আঁকিবুকি করছে। অন্তু খুব মনোযোগ দিয়ে শুনছিল মুরসালিনের কথা। জয়ের দিকে তাকালো। এক ফোঁটা অনুশোচনা অথবা অভিব্যক্তির পরিবর্তন নেই মুখে। বিরক্তিও নেই এসব কথা শোনাতে, আগ্রহ তো নেই। দোলন সাহেব বললেন, অনেক ভুল বোঝাবুঝি আছে তোমার মাঝে। মুরসালিন হাসল। মানুষ মাত্রই ভুল। চয়ন উঠে এসে মুরসালিনের সামনে দাঁড়াল। হ্যাংলা পাতলা চেহারা, হাতের আঙুল 6টা, কালো কুচুটে চেহারা। দাঁতের মাড়ি চেপে ধরে বলল, সব কথার ওই এক কথা, দেশের স্বাধীনতা যুদ্ধে তোমার ব্যথা আছে। অশ্রাব্য এক গালি দিয়ে বলল, তুই রাজাকারই তো শালা। যুদ্ধে তোর আমিরদের ফাটছে এক সময়, এখন তোরও ফাটে। আর কষ তুই যুদ্ধাপরাধে করে সমর্থক না? মুরসালিন মাথা নাড়ল। এখনও বলছি, আর কে ঠেকায়? চয়ন একাধারে কয়েকটা কঠিন আঘাত করে গেল মুরসালিনের শরীরে। থ্যাতলানোর ওপর থ্যাতলে গেল মুখটা। রক্তে মুখ ভরে উঠল। পুরনো চটা পড়া ক্ষত তাজা হয়ে উঠল সব। চয়ন বলল, তুই আন্দোলন করিস, ওগোর সাহায্য করস, আমাদের বিরুদ্ধে কথা তোলস, পুরোপুরি অ্যাক্টিভ তুই শালা। তবু বাটপারি, নোটকির পুত, তোরে জিন্দা কবরে গাইডে রাখমু একদম। মুরসালিন কিছুটা সময় নিল, হাত দিয়ে রক্ত মুছল, কয়েকটা শ্বাস নিল জোরে জোরে। এরপর বলল, কোনো দলের জন্য নয় সেসব, ব্যক্তিগত সমস্যা আর মানুষের দুর্ভোগ দেখে টুকটাক হাত চুলকায়। তোমার ধারণা নয় খালি, গোড়া থেকে ভুল। ভীষণ শান্ত মানুষ হিসেবে আবিষ্কৃত হলেন দোলন সাহেব। রাগছেন না, কাউকেই বাধা দিচ্ছেন না, সুন্দরভাবে মুরসালিনের মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। মুরসালিন একটু গুছিয়ে বলল, তাহলে তো অনেক পেছনে যেতে হয় স্যার। কত দূর? মোগল আমলে? না, অত দূর না, ভারত বিভাগের কাছে গেলেই আপাতত চলবে। চললেই হলো।
স্যার, এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীনতা আন্দোলনে লড়েছে তারা সবাই ছিল এক এক নম্বরের স্টুপিড। আপনার ওই জোয়ান শরীরের গরম রক্ত ভীষণ অ্যাডভেঞ্চার চায় স্যার। শরীরের তেজে কোনো কিছুর বিরুদ্ধে যেতে রক্ত টকবক করে তখন। আপনি জানেন বেশিরভাগ বিপ্লবী যুবক ছিল। কামরুল বলে উঠল, তাই নাকি? আমি তোমাকে এতটাও স্বাধীনতা বিরোধী ভেবেছিলাম না। বাপরে, ভয়ই লাগতেছে তোমারে এখন। পাকিস্তানের গোলামি করতে এত শৌখিন তুমি, অথচ এতগুলো দিন বাইরে ঘুরছ। এখন তো দেখছি তোমাকে ফাঁসি দিয়েও শাস্তি পুরো করা যাবে না। মুরসালিন হেসে উঠল, দাঁতের ফাঁকে জমাট রক্ত দেখা গেল। বলল, শুলের ব্যবস্থা থাকলে ভালো হবে। 5 খণ্ড করে দেশের এক একটা জাদুঘরে স্থাপনা হিসেবে রাখলে ভালো। নাম ফলকে লেখা থাকবে, শ্রেষ্ঠ দেশদ্রোহীদের মাঝে একজন সৈয়দ মুরসালিন মহানের দেহখণ্ড। কেউ হাত ছোঁয়াবেন না। দোলন সাহেব বরাবরের মতো শান্ত স্বরে বললেন, কেন এই বিরোধ? যুক্তিযুক্ত মানুষ তুমি, 2-4টি যুক্ত ব্যাখ্যা দাও শুনি। আমি যৌক্তিক মানুষ নই, পর্যবেক্ষক টুকটাক। আমার পর্যবেক্ষণ মতে যুদ্ধ করে কি পেয়েছি আমরা? একটা স্বাধীন ভূখণ্ড। আর সেক্ষেত্রে স্বাধীনতার সংজ্ঞা হয় এমন, পরের দেশের শাসক পেছন মারবে কেন? পেছন মারুক, নিজের দেশের শাসক মারুক। আমরা এরকম একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। স্বাধীনতা প্রবণ বাঙালি আজ অবধি স্বাধীনতা মানে এটাকেই বুঝে 16ই ডিসেম্বরে বিজয় দিবস উদযাপন করে আসছে। অথচ আমি বলি, 16ই ডিসেম্বরে পাক বাহিনী দেশ স্বাধীন করে দিয়ে যায়নি, নিজেদের হাত থেকে অন্য আরেক হানাদার বাহিনীর কাছে কেবল দেশটা হস্তান্তর করে রেখে গেছে। সেক্ষেত্রে পাকিস্তানের কাছে দেশ থাকলেই বাকি, অথবা দেশের হানাদারের কাছে। আমরা তো জন্মেছি কেবল শোষিত হবার জন্যই। যার তার হাতে হলেই হলো। মুরসালিন একটু থেমে বলল, স্বাধীনতার আগে আর পরের পার্থক্য শুধু পরের দেশের শাসক এবং নিজের দেশের শাসক। অনেকটা ওরকম, নিজের লোক চিবিয়ে খেলে সহ্য হয়, পর টোকা দিলেও না। বুঝতে পারছেন স্যার? তুমি যা বোঝাতে চাচ্ছ তা যারা বুঝবে তারা এখন ফাঁসির অপেক্ষায়। আমরা বুঝব না এসব। একটা গল্প শুনবেন স্যার? অনেক গল্প জানো তুমি। তা জানি টুকটাক, তবে এখন গল্প থাক। ব্যাপারটা হলো, অবুঝকে বোঝানো গেলেও যারা বোঝে না তাদেরকে বোঝানো অসম্ভব। ঘুমন্ত মানুষকে ঘুম পাড়ানো যায় না স্যার। মাথা দুলিয়ে হাসলেন দোলন সাহেব। তোমার নিজের স্বাধীনতা বিরোধী মানসিকতার সপক্ষে আরও অনেক ধারণা থাকবে, সেগুলোও শুনতে ইচ্ছে করছে। জি স্যার, জানা দরকার, নয়তো আমার ফাঁসিটাকে জনগণের কাছে জায়েজ করতে কষ্ট হবে। তা যেমন ধরুন, আগে বিদেশিরা আমাদের দেশে এসে আমাদের জনগণ ও সম্পদ শোষণ করে নিজেদের দেশে নিয়ে যেত। স্বাধীনতার পর বিদেশিদের এই খাটুনিটা কমেছে, অর্থাৎ বিপ্লবীরা রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করে এখন নিজেরাই জনগণ ও দেশের সম্পদ শুষে নিয়ে গিয়ে ইংরেজদের দেশে দিয়ে আসছে। এটা ভালো স্যার। ওরা এসে কেন নিয়ে যাবে? আমরা গিয়ে দিয়ে আসব। পরোপকারী শাসক গোষ্ঠী। মুরসালিনের মুখটা কঠিন হল। স্যার, আমি শুধু দেখেছি ওরা নিজেদের অতীতের কৃতিত্ব তুলে ধরে নিজেদেরকে দেশের সর্বেসর্বা প্রমাণ করা ছাড়া বিশেষ কিছু করেনি। আর তা নিয়ে দলীয় বিবাদে ওরা চুল ছেঁড়াছিড়ি করছে, আমরা আমজনতা বলি হচ্ছি। স্যার, আমি কোনো দলেরই সমর্থক নই, কেবল মাঝে মধ্যে দোলাচলে গড়িয়ে পড়ি এক এক পাশে, এই যা। সব কথা রেখে দোলন সাহেব ভ্রু উঁচিয়ে সতর্ক কণ্ঠে বললেন, আর সবশেষে কথাটা কিন্তু এই আসছে, ওরাও যুদ্ধের বিরোধী ছিল, তুমিও। ওরাও কওমি জামায়াতের সমর্থক ছিল, তুমিও। খুব ভুল বললেন। সেগুলো কি ব্যাখ্যা করব স্যার? করো, আমি শুনতে চাই। ছোটবেলায় যখন যুদ্ধের গল্প অথবা উপন্যাস পড়তাম, পাকিস্তানিদের ওপর এত কঠিন ক্ষোভ জমত, ইচ্ছে করত এখন সুযোগ পেলে এখনই ঘাড়ে রাইফেল আর হাতের ওপর জানটা নিয়ে যুদ্ধে চলে যাই, ওদের জাহান্নামে পাঠিয়ে দেশবাসীকে রক্ষা করি। মুরসালিন জোরে জোরে হাসল। বাচ্চা ছিলাম স্যার, বুঝতাম না, কিন্তু একটু একটু করে বড় হলাম। এরপর দেখলাম পরের দেশের শাসকেরা এতটা ভয়ানক ছিলই না বাঙালি জাতির ওপর, তথাকথিত সেই স্বাধীনতার পর থেকে বাঙালির সাথে যা হয়ে আসছে। তো সেই একই পরাধীনতা যদি এখনও বাঙালিকে গ্রাস করে রাখে, তাহলে আপনার মনে হয় না স্যার, যুদ্ধটা কেবলই দেশপ্রেমিক বিপ্লবী শহীদদের রক্তের অপচয় ছিল? কারণ আমরা বাঙালি তো আজও স্বাধীনতা পাইনি, শুধু নাম পেয়েছি স্বাধীন জাতির। এই ফাঁপা নাম কামানোর জন্য এত আয়োজন ছিল, এত রক্ত, এত ত্যাগ, এত সম্মানহানি, এত হাহাকার। একটু থেমে মুরসালিন বলল, স্যার, এ কারণে হলেও সে সময় যারা যুদ্ধ বিরোধী ছিল তাদেরকে আমার সচেতন মনে হয়। আর স্যার, থামল মুরসালিন। দোলন সাহেব বললেন, বলো, থামলে চলবে না, আজ বলে যাও। মুরসালিন হাসল। আপনারা যাদের যুদ্ধাপরাধী বলে শাস্তি দিচ্ছেন তাদের বয়স হিসেব করলে আপনাদেরকে মূর্খ অথবা শয়তান ছাড়া কিছু বলা যায় না। নাবালক শিশু ছিল তারা বয়স হিসেবে, তাদের দিচ্ছেন দেশদ্রোহীর শাস্তি একালে এসে। আবার আজও যারা শিশু তারাও আপনাদের শিকার। স্যার, মূলত আপনাদের সমস্যাটা কোথায় বলুন তো? সমস্যা মূলত ইসলামে।
কারণ ইসলামের জীবনবিধান আপনাদের একরত্তি কর্মকাণ্ডকেও সমর্থন করে না। সমস্যা আপনাদের মূলত কথা বলা মুখে, যে মুখগুলো মূর্খ বোকা বাঙালদের সম্মুখে আপনাদের স্বরূপ তুলে ধরে নিজেদের বয়ানের মাধ্যমে। সমস্যা মূলত আপনাদের অনীতিতে, যে নীতি শিবিরের ছেলেরা গুড়িয়ে দিতে চায়। তাই যেন দেশে আর কোনো বিবেচক মুক্তিপ্রেমী গরম রক্তের যুবক তৈরি না হয়, সেই ব্যবস্থা করছেন আপনারা। যারা তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে তাদের মিটিয়ে দিচ্ছেন। আপনাদের সমস্যা নেই জয়েদের থেকে, কারণ ওরা আপনাদের কাছে অনৈতিক সুবিধে আর সব রকম প্রশ্রয় পেয়ে অন্ধ। ওরা অবিবেচক, ওরা আপনাদের কাছে ঋণী, তাই বিরুদ্ধে বলার মানসিকতা হবে না ওদের। অথচ আপনারা কোথাকার কোনো মিছেমিছি যুদ্ধাপরাধ, কোথাকার কি টেনে এনে পথ সাফ করছেন। কৌশল ভালো, তবে সস্তা। কবিরকে গ্রেফতার করা হয়েছিল সন্দেহভাজন হিসাবে। গোটা জিজ্ঞাসাবাদের সবটাই ছিল জয় ও হামজার গতিবিধির ব্যাপারে। অফিসার বললেন, যেদিন পলাশকে ধরতে যাওয়া হয়েছিল সেদিন জয় ও হামজা কোথায় ছিল? কবির জানে না এখন কেমন মিথ্যে বলা উচিত। কোথায় ছিল বললে জয়ের ক্ষতি হবে না। সে বলল, স্যার, আমি ওই কটা দিন খুব অসুস্থ ছিলাম। জ্বর, সর্দি, কাশি, ক্লাবে যাইনি, যোগাযোগ ছিল না ভাইদের সাথে। অফিসার মাথা নাড়লেন। খুবই অবিশ্বাস্য গল্প। আচ্ছা, জয় ও হামজার সাথে পলাশ আজগরের সম্পর্ক আসলে কেমন ছিল? খুব ভালো স্যার, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এজন্যই পলাশের কুকর্মের হদিশ জয়ের গোপন মারফতে এসবি ডিপার্টমেন্ট পেয়েছে। তোরা কি ভাবিস আমরা কিছুই জানি না? পলাশদের মতো অপরাধীদের ছেদ ওদের আপন কেউই করতে পারে কেবল। পানি ভর্তি গামলায় কবিরের মুখ চুবিয়ে ধরে রাখা হলো। নাকে মুখে পানি উঠে চোখ মুখ উল্টে এলো কবিরের। টর্চারের এক পর্যায়ে কান দিয়ে রক্ত উঠে এলো। জ্ঞান হারাবার আগ দিয়ে পানি থেকে টেনে তুলে ফের সেই প্রশ্ন, কি জানিস বল? সব জানিস তুই শালা, তুই খুব ক্লোজ লোক ওদের। কবির কথা বলে না, সে অত চতুর নয়। তার ভয় হয় মুখ খুললে ভুলভাল বেরিয়ে যেতে পারে। চুপচাপ থাকতে হবে, কিচ্ছু বলা যাবে না। হামজা জয়ের সাথে গাদ্দারি সে করতেই পারবে না। কবিরের বাবা হামজার ট্রাক ড্রাইভার ছিল, দুর্ঘটনায় চিরতরে পঙ্গু। তবু হামজা এখনও মাসে মাসে বেতন দেয়। 4টে বোন কবিরের, 3টের বিয়ে পরপর হামজা নিজে দায়িত্ব নিয়ে দিয়েছে। জয়কে কবির ভাই মানে। সে ঠিক করে নিয়েছে মরে গেলেও বলবে না ব্যাপারটা। কবিরকে চামড়ার বেল্ট দিয়ে পেটানো হলো। পিঠের চামড়াগুলো বেল্টের সাথে ছিঁড়ে ছিঁড়ে উঠে পড়ছিল। কবির বলল না কিছুই, তার মুখে কথা আসছে না। সে বলতে পারছে না জয় কিভাবে পলাশকে মেরেছে। তার চোখের সামনে তরুর লাশ ভেসে উঠছে। জয়ের রসিক মুখখানা হাসছে। সাদা লুঙ্গি উঁচিয়ে হেঁটে এসে জয় কবিরের সামনে দাঁড়িয়ে বলছে, তুমি কি শালা হাফ লেডিস হে? এইটুকু আঘাতে কেউ এরম কাত হয়ে পড়ে? এনার্জি ড্রিঙ্ক এনে দেব, 2 চুমুক দিবি? রূপকথার উপর নরক নামল কারাগারে। জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন মানসিক ও যৌন হয়রানির শিকার হতে হচ্ছিল। তাকে যে সকল নারী কয়েদির মাঝে রাখা হয়েছিল তারা আবার জঙ্গলি পুরুষের চেয়েও বেশি ভয়ানক। রূপকথা দেয়ালে হেলান দিয়ে চুপচাপ বসে থাকে। এই দুনিয়ায় তার নিজস্ব কেউ নেই। পরাগ আছে, কিন্তু পরাগের সাথে এক প্রকার সৎ ভাইগত বিরোধও ছিল। সেটা খুনসুটির মতোই লাগে এখন। জানে পরাগ রূপকথাকে বোনের চেয়ে কম ভালোবাসেনি, তবে সেই ব্যাপারটা জটিল। রূপকথার আজ কদিন পরাগকে দেখতে ইচ্ছে করে ওর ক্ষতগুলি দেখতে। নিশ্চয়ই ওকে খুব মেরেছে। ওর অপরাধ অনেক আর ভয়ানক। পলাশের জোরে বেঁচেছিল এতদিন, এবার কি পরাগের ফাঁসি না হয়ে যায়? আর পলাশের কথা মনে পড়ে রূপকথার। কখনো কখনো রূপকথার ওই লোকটা ভালোবাসতে ইচ্ছে করত। স্বামী তো। পলাশ স্যারিস্ট ছিল। পাগলামির সময় বাদে বাকি সময় খুব ভালো ভাগত, ঠিক চাচাতো ভাই পলাশের মতো। বাপের উপর রূপকথার এক সময় খুব ভালোবাসা ছিল। সেটা বিয়ের পর লজ্জা ও আতঙ্কে পরিণত হয়েছিল। রাজন আজগরকে সে প্রচণ্ড ভয় পেত। তারপর পলাশের চেয়েও বেশি। যতদিন না সে পলাশের নিখোঁজ হওয়ার ব্যাখ্যা দেবে তাকে ছাড়া হবে না, এমনকি তারপরেও না বোধহয়। এই কাহিনী তো বহু দূর বিস্তৃত। তা গোটাটা আইন জানলে এই গল্পের প্রতিটা চরিত্রের জন্য শাস্তি বরাদ্দ। রূপকথার মৃত্যুতে আগ্রহ বাড়ছে দিন দিন। শরীরের ব্যথাকে সে বহু আগে জয় করেছে, আর বর্তমান মানসিক যন্ত্রণা তাকে শুধু মরতে পরামর্শ দেয়। 2 দিন রূপকথা কিছু খায়নি। শেষবার 6-7 ঘন্টা আগে 1 গ্লাস পানি খেয়েছিল। পিপাসা পাচ্ছে, কিন্তু রূপকথার বুকে ও গলায় প্রচণ্ড ব্যথা। পানি গিলতে আজাব হয়। হাতের ক্ষততে পচনের মতো ধরেছে, শুকছে না, স্থানটা গলছে। তার উপর আবারও মারা হয়েছে। সেসব শরীরের যন্ত্রণা বিশেষ কিছু মনে হয়নি রূপকথার। পলাশ তাকে এসব জয় করতে শিখিয়ে গেছে সেই কবে। পলাশের মাথা দাফন করার পর জয় আর অন্তু প্রায় শেষ রাত অবধি গোরস্থানের প্রাচীরের পাড়ে বড় পুকুরের ধারে বসেছিল। কবির কিছু পয়সা দিয়ে খাদেমকে খুশি করে একটা ইটের গাধার ওপর বসল। অন্তু বসে রইল চুপচাপ। তার ভেতরের প্রশ্নরা বড্ড উত্তলা।
জয়ের শরীরে ও লুঙ্গিতে তখন মাটি ভরা। কবিরের কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিল। তাতে আগুন ধরিয়ে পাজা পাজা ধোয়া গিলতে লাগল। আপনি খুব অস্থির, সিগারেট ঠোঁটে গুজে অস্পষ্টভাবে বলল। তাই নাকি? অস্থির না হলে সচরাচর আপনাকে সিগারেট টানতে দেখা যায় না। বাপরে, আপনি খুব জানেন আমায়। আপনি নিজেও জানেন না নিজেকে, আমিও না। জেনে কি হবে? পুরস্কার পাব? দায়সারা জবাব দেবেন না, বিরক্ত লাগে। দায়সারা লাগছে? আচমকা সিগারেটটা জয়ের ঠোঁট থেকে কেড়ে নিয়ে ফেলে দিল পুকুরের ঢালে। বাতাসের ঝাপটে নাকে মুখে ধোঁয়া ঢুকছিল। জয় কেমন করে যেন হাসল। ভয় লাগে না আমারে? এত বিরোধিতা কেন আমার সাথে তোমার? আপনি শুরুটা করেছেন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েনি তো? আমি? অপবাদ দিচ্ছ ঘরোয়ালি। প্রথম দিন আমার সঙ্গে বিরোধিতা কে শুরু করেছে? কে করেছে? আমি, জয় আমির। অ্যান্ড আই ক্যান ডু এনিথিং দ্য ফাক আই ওয়ান্ট। এইটুকু এখতিয়ার অর্জন করেছি আমি। তাই বলে তুমি ওই রকম ভাব দেখাবে? ছি, কি যে মারাত্মক পাপ ছিল ওটা, ভাবলে লজ্জাই লাগে এখন। আপনি কোথায় জয় আমির, আর আমি হলাম এক জলে ভাসা পানা। মাফ করেছেন তো আমাকে সেসব অপরাধের জন্য, নাকি এখনও বাঁধিয়ে রেখেছেন? এখন ক্ষমা চাইব? পা দুটো দেখি আপনার, এগিয়ে দিন তো। উফ, আবার শুরু করলে সেই বাদ প্রতিবাদ। খারাপ লাগছে? না, ভালোই লাগছে। অন্তু করল কি, আস্তে করে জয়ের কাঁধে মাথা ঠেকাল। জয়ের মেরুদণ্ড শক্ত হয়ে আসে। বুকের ভেতর কেমন যেন ছ্যাত করে উঠল। দাঁতে দাঁত আটকায়। খানিক ধাতস্থ হয়ে বলে, দুশ্মনের কাঁধে মাথা রাখছ, ঘেন্না লাগছে না? এতগুলো দিন ঘর করার পরেও সেই সেন্সিটিভিটি থাকতে আছে? জয় একটু মুখ নামিয়ে ফিসিফিস করে অদ্ভুত গলায় বলে, যার জন্য সীমাহীন ঘৃণা পুষ্ছ ভেতরে, তার কাঁধে মাথা রেখে তাকে ধ্বংসের পরিকল্পনা ছক কষছ। তোমরাই ছলনায় খুব দক্ষ না? হলে কি, তা তো আর আপনার গায়ে লাগবে না? ছলনা মৃত্যুর চেয়েও খারাপ। খুব ভয়াবহ ব্যাপার স্যাপার এটা। আপনার সঙ্গে ছলনা করার কিছু নেই। আপনি সব জানা বোঝা অবুঝ। ছলনা বুঝি না, সব বোঝেন আপনি। অন্তু বারহ শ্বাসের সাথে কথাটা বলে। আলতো করে মাথাটা ঠেকানো জয়ের কাঁধে। বুকের ভেতর পুড়ছে। ঘাড় ফেরালেই আব্বুর কবরটা চোখে পড়বে। আব্বু তাকে সেদিন বলেছিল, আমি তোকে মৃত্যুর চেয়েও নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি অন্তু। লোকেরা বলছে ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। অন্তু বিয়ে করে নিয়েছে। জয় আমিরকে বিয়ে করে নিয়েছে। চোখ বুজে জয়ের কাঁধের ওপর মাথাটা আরও শক্ত করে চেপে রাখে। চোখের সামনে ভেসে ওঠে, লোকেরা অন্তুর ওড়নাটা খুলে ফেলল বুকের ওপর থেকে। সেদিন কেউ ছিল না অন্তুর সম্ভ্রম রক্ষা করার। তবে নষ্ট করার মূলে ছিল সেই পুরুষটি, যার নামের পরিচয় অন্তুকে বাঁচতে হচ্ছে। একদলা থুতু এসে জড়ো হয়েছিল অন্তুর মুখের ওপর। সেদিনের সেই লোক সমাগম, সেই সকল ধিক্কার বাণী, অন্তুকে নিয়ে আজও ভার্সিটিতে কত রটনা। মাথায় জড়ানো গামছাটাও সেদিন ছিল না মাথায়। জয় তখন কি করছিল? চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। চোখে তৃপ্তি, মুখে বিরক্তি। অন্তুর শ্বাস উঠল। এই সব ভাবলে কঠোর অন্তুটা কেমন এলোমেলো হয়ে যায়। জয়ের কাঁধে গরম নিঃশ্বাস পড়ছিল। বাহুর স্নায়ুতে অন্তুর বুকের তোলপাড় অনুভূত হচ্ছিল। জয় হাসল, ঘরওয়ালি, এবার মনে হচ্ছে আপনি খুব অস্থির। একটা সিগারেট দেব? ওয়ানা ট্রাই এ লিটল? অন্তু অনেকক্ষণ চুপ থেকে বলল, পলাশকে মারলেন কেন? তরুর কাছে ওয়াদা করেছিলাম। আপনি তো দায়বদ্ধ না কারো কাছে। তার ওপর আপনি যখন ওয়াদা করেছেন, তরু তখন জীবিত ছিল না। এক মৃতদেহের কানে কানে করা ওয়াদার খাতিরে জয় আমির এত ঝুঁকি ওঠাতে পারে? সেক্ষেত্রে তুমি কি ভাবতেছ? অন্তু মাথা তুলে সোজা হল। কাঙাল আপনি, স্নেহের কাঙাল, মায়ার কাঙাল। কারো মায়ার দায়বদ্ধ আপনাকেও কয়েদ করে ফেলতে পারে। জয় হাসে। এত ভুল ধারণা পুষো না আমার ব্যাপারে। আমার জীবনে সমস্যা, ব্যথা, কষ্ট, আবেগ, অনুভূতি ছাড়া সব আছে। তুমি জানো না আমায়, জানতে চাই। দরকার কি? জানি না। আর এমনও না যে আমি আপনাকে একটুও জানি না। তাহলে তো হলোই, জানোই তো। আপনি আপনার অতীতকে ভয় পান? আমার কোনো অতীত বা ভবিষ্যৎ নেই। আছে একটা বর্তমান। যতক্ষণ শ্বাস চলবে, প্রতিটা চলমান মুহূর্তের বর্তমানকে মানি আমি শুধু। আমি তোমাকে আগেও বলেছি, আমি খারাপ তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। এর আর বিকল্প আর যুক্তি বা ব্যাখ্যা নেই। আপনি মুসফাকিন মহানকে মেরেছেন কেন? ইচ্ছে। আপনার সম্পর্কে কোনো কথা বলতে আগ্রহী নন আপনি। তো এটাই তো আসে হিসেবে। আপনি নিজেকে লুকোতে চান। জয় অন্তুর কানের কাছে মুখ নিয়ে ফিসিফিস করে বলল, ফিল্মি ডায়লগ মারছ ঘরওয়ালি? কি লুকোতে চাইছ? মানে আমাকে আবার সেই সব হিরোর মতো ভাবতে চাইতেছ না তো, যারা নিজেদের ভালোকে লুকিয়ে রেখে খারাপটা দেখায়, কিন্তু আসলে তারা ভালো, এমনটা ভাবছ? প্রশ্নই ওঠে না। উঠিও না কখনো। জয় আমির আগাগোড়া নষ্ট। তুমি কি যেন বলো না? হ্যাঁ, পাপিষ্ঠ। যদিও পাপ শব্দটাকে বুঝি না আমি। অতীতটা খুব দুর্বল ছিল আপনার, তার মানে এখন আমি খুব শক্তিশালী? এত হেয়ালি করেন কেন মানুষ? জানে না আপনি কতটা রহস্য করে কথার মারপ্যাচ খাটাতে পারেন? জয় হাসল।
সহজ ভাষায় কথা বলছি আমি। বলো, কি জানতে চাও? আপনি মাঝহার, পলাশ, ঝন্টু সাহেব এদের কেন মেরেছেন, যেখানে আপনি নিজেও একই গাছের ফল? ওদের মারতে আপনার এত আয়োজন। পাপীর হাতে কেন পাপীরা মরবে? তা যদি হয়ই, তবে আপনি আপনাকে কেন মারেন না? জয় হাসল। আত্মহত্যা মহাপাপ। অন্তু হেসে উঠল। পাপ? ইস, মহাপাপ আপনি বলছেন? জয় নিজেও হেসে ফেলল গা দুলিয়ে। আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি মেরে দাও। কেউ একজন বলেছিল বইয়ের হাতে মরলে নাকি নেকি হয়। কোন সম্বন্ধীর ছাওয়াল বলেছিল কে জানে। আমার হাতে মরার খুব শখ। আজকাল কেমন নিজেকে সঁপে দেন। ব্যাপারটা যায় না আপনার সঙ্গে? যায় না? জয় হাসল। কি যায় আমার সঙ্গে? তুমি কি আমায় অবজারভেশনে রেখেছ নাকি? প্রেমে টেমে পড়ে যাওনি তো? অন্তু হাসল। অবজারভেশন? হ্যাঁ, অবজারভেশন। আমার প্রশ্নের উত্তর দেননি। তোমার মতে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি, তো তার শাস্তি হিসাবে মেরে দাও, নাকি আরও কঠিন প্ল্যান প্রোগ্রাম আছে? তাও যদি তৃপ্তি পাও। আমার মতে, অর্থাৎ আপনার মতে আপনি কোনো অন্যায় করেননি আমার সঙ্গে? না, দুজন কেউ কারো দিকে তাকায় না। এটা জয় ও অন্তর পারস্পরিক নিজস্বতা। কিন্তু অন্তু তাকালো এবার। কোনো অন্যায় করেননি? অকপটে বলল জয়। না, তবে আমি সেদিনের অপেক্ষা করব যেদিন আপনার মনে হবে আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন। তাহলেই আর তোমার হাতে মরার স্বাদ মিটল নাই জনমে। অনুশোচনাকে ভয় পান? আজ আমার ভয়ের তালিকা তৈরি করতে বসেছ নাকি? কি কি বিষয়ে ভয় আমার? তালিকা প্রস্তুত। সর্বনাশ। শুনি দেখি তালিকায় কি কি বিষয় অন্তর্ভুক্ত করলে। হামজা যখন ভার্সিটির ছাত্রনেতা হয়ে উঠছিল, সালটা 2002। জয় কেবল তখন 10ম শ্রেণীতে, বয়স কম বেশি 15। তখন সে জীবনের প্রথম খুন হিসাবে সৈয়দ মুরসালিন মহানের বাবা সৈয়দ ফরহাদ মোহাম্মদ বারি সাহেবকে খুন করল। বিরোধী দলের রাজত্ব চলছে তখন বাংলাদেশে। পুলিশ ফেরত হওয়ার পর জয়কে তারপর প্রায় 3 সপ্তাহের বেশি সময় পাওয়া গেল। একটা কবরের মতো অন্ধকার বেসমেন্টে সপ্তাহখানেক আটকে রাখা হলো স্ত্রীকে। 1 গ্লাস করে পানি পেত সে 24 ঘন্টায় একবার, সাথে 2টো ছোট্ট ছোট্ট বিস্কুট। আলোহীন কুঠুরি। জয় কখনোই সেই ঘরের বর্ণনা দিতে পারবে না। সে ঘরটাকে দেখেনি, শুধু জানে কোনো এক খসখসে মেঝেতে তাকে বসে থাকতে হতো। চোখের সামনে নিকষ কালো অন্ধকার। জয় চোখ বুজে থাকত। চোখের সামনে একটা নির্দিষ্ট সময়ের বেশি অতি আলো অথবা অতি অন্ধকার মানব মস্তিষ্ক সইতে পারে না। জয় বুঝতে পারছিল সে পাগল হয়ে যাবে, কিন্তু চোখ বুঝলেও সেই অন্ধকারই। মস্তিষ্কে কত রকমের বিভ্রম তৈরি হয়। কত কিছু যে দেখে জয়, অনুভব করে নিস্তব্ধ আধারী আশেপাশটা। চারিদিকে কোথাও আওয়াজ নেই, জনমানবের শ্বাসের শব্দটুকুও নেই। নিজের বুকের শ্লথহৃৎ স্পন্দন আর গাঢ় শ্বাসের আওয়াজ অদ্ভুত শোনায়। কেউ ছিল না তার কাছে তখন, কিন্তু কেবল মৃত্যুর সঙ্গ পেয়েছে বারবার সে সব সময়গুলো। মৃত্যু এসে বসে জয়ের সম্মুখে, গল্প করে জয়ের সঙ্গে। মৃত্যুর সঙ্গে যেতে চায় জয়, অনুরোধও করে, কিন্তু মৃত্যু বলে এত দ্রুত নয়, অপেক্ষা করতে হবে। জয় অপেক্ষাকে ঘৃণা করে। সে মৃত্যুর প্রেমে পড়েছে খুব ছোটবেলায়, গভীর প্রেম। কিন্তু মৃত্যু বরাবর শেষ পর্যায়ে প্রত্যাখ্যান করেছে জয়কে, প্রতারণা করেছে জয়ের সাথে। ছোটবেলা থেকে করে আসছে, বারবার আসে, বহুদিন জয়ের সঙ্গে সময় কাটায়। জয়ের ভেতরে নিজের জন্য মায়া তৈরি করে, কিন্তু আলিঙ্গন করে না। মানসিক অবস্থা যখন উলটপালট হওয়ার দিকে, সে সময় দরজা খোলা হলো। লেপতোষক সেলাই করার সূচ, যাকে বাঁশসুই বলা হয়, জয়ের শরীরে গাঁথা হতো তা। কখনো এবড়ো থেবড়ো ইটের টুকরো দিয়ে পেটানো হতো। শরীরের মাংসপেশি ছিঁড়ে আসত জয়ের। কিশোর বয়সের ছিপছিপে লম্বা শরীরটায় গভীর সহ্য ক্ষমতা জন্মে যাচ্ছিল জয়ের। অতিরিক্ত ড্রাগ দেওয়ার ফলে নাক মুখ দিয়ে গবগবিয়ে রক্ত আসত। প্রায় মাসখানেক অবিরাম ড্রাগ সেবন করানোর ফলে জয় আসক্ত হল। দিন দিন ক্রমাগত কড়া হতো ড্রাগের ডোজ। অসীম যন্ত্রণায় জর্জরিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে জয় মৃত্যুকে খুব ডেকেছে। মৃত্যু আসে, দূর থেকে চেয়ে দেখে জয়কে, কিন্তু বরাবরের মতো ছলনা করে চলে যায়। জয়ের মাঝে মধ্যেই নিজেকে নির্লজ্জ মনে হয়েছে। মৃত্যু তার প্রেমকে এত অবহেলা করেছে, এত ছলচাতুরি করেছে, তবু জয় বিমুখ হতে পারে না। তার প্রেম ফুরোয় না মৃত্যুর ওপর থেকে। হামজা পাগলের মতো চারিদিকে ঘুরেছে। দেশে কড়াকড়ি আইন চলছিল তখন। চারিদিকে অপরাধী গ্রেফতার আর দণ্ডের দিন চলছিল। হামজা প্রতিকূল এক পরিবেশে তখনকার বিরোধী দলের পক্ষে খোলাখুলি দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা কর্মী, কারণ তার বিশ্বাস ছিল সামনে দিন বদলাবে, নতুন এক শাসন ব্যবস্থা আসবে বাংলাদেশের সংসদে। একদিন পুলিশ এলো হামজার কাছে জয়ের খোঁজে। সৈয়দ মুজাহার মহানের হত্যার দায়ে প্রথম সাসপেক্ট জয় আমির। হামজাকে গ্রেফতার করা হলো জয়ের নিখোঁজ হওয়ার 17 দিনের দিন। প্রশাসনের দৃঢ় বিশ্বাস সে জয়কে লুকিয়ে রেখেছে। হামজা বলল, স্যার, আমি নিজেই ওকে খুঁজে হয়রান। আপনারা যেভাবে জয়কে সন্দেহ করছেন মুজাহার সাহেবের মৃত্যুর জন্য, মুজাহার সাহেবের দলীয় কর্মীরাও তাই করছেন স্যার। ওরা জয়কে গুম করেছে। আপনারা ওকে খুঁজতে সাহায্য করুন আমায়। হামজার চতুর কথাবার্তায় প্রশাসন কর্মকর্তারা ভিজলেন না। বললেন, তাহলে আগে কেন রিপোর্ট করনি? বেশি শ্যানা ভাবো নিজেকে। যদি এটাই মনে হতো তো আগে নিখোঁজ ডায়েরি করতে। নিজে লুকিয়ে রেখে তো আর ডায়েরি করা যায় না।
হামজা ওদের কোনোভাবে বিশ্বাস করাতে পারেনি সে জানে না জয় কোথায়। আবার এটাও ঠিক, জানলেও বলতো না, প্রশ্নই ওঠে না। আর এটাও ঠিক, জয় খুনটা করেছে। কিশোর অপরাধ। জয় তখন ধরা পড়লে তৎক্ষণাৎ ফাঁসি হতো না হয়তো, কিন্তু আইনের হেফাজতে থাকবে সাবালক হওয়া অবধি, এরপর দণ্ড। অথচ হামজার চিন্তা জয়ের কেরিয়ার নিয়ে। সামনে ওর এসএসসি পরীক্ষা। হামজা বুঝতে পেরেছিল খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার আসবে, এই সরকারের পতন ঘটবে। এরপর দিন আসছে, সামনে বোধহয় তাদের। হামজারকে কারেন্টে শক দেয়া হলো। একবারে শরীরটা রিকেটস রোগীর মতো বেঁকে উঠছিল। শরীর থেকে যেন একবারে 1 লিটার করে রক্ত শুষে নিচ্ছিল বিদ্যুৎ। অবশ হয়ে উঠল স্নায়ুকোষগুলো, থরথর করে কাঁপছিল শরীরটা। ঠোঁটের কোণ ও নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। তবু হামজা বোবা। তাগড়া দুর্বল দেহখানা চেয়ারের পিঠে ঠেকিয়ে মাথা হেলিয়ে চোখ বুজে রইল। শ্বাস পড়ে না ঠিকমতো। 2 হাঁটু ঠকঠক করে কাঁপছে। শরীরের প্রতিটা রগ ঝিনঝিন করছিল। হামজার মুখ থেকে ব্যথার প্রেক্ষিতে আর্তনাদও বের হচ্ছিল না। জয়ের নামটাও মুখে আনল না। এরপর হামজার হাতের আঙুলের উপরিভাগ কেটে ফেলা হলো। অল্প একটু চামড়ার সঙ্গে বেঁধে রইল আঙুলের অংশটুকু। তখনও হামজা নিশ্চুপ। ওকে জিজ্ঞেস করা হলো, শেষবার জিজ্ঞেস করছি, বল তোর জয় কোথায়? হামজা হাসল। শেষবার ময়, আবার জিজ্ঞেস করবেন, এবং প্রতিবার আমার উত্তর থাকবে, আমি জানি না জয় কোথায়। শুধু জানি, মানে পাক্কা আন্দাজ করতে পারি, জয়কে কারা ধরেছে। আমার ধারণা, জয়কে তারা মারবে না। মারলে গোটা দলটাকে আগুন লাগিয়ে দেব। আর না মারলে এই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমি হামজা একা জয়কে খুঁজে বের করে আনব। আপনাদের সাহায্যের আর দরকার নেই আমার। হামজার হাতের আঙুল সেলাই করা হলো। দাগটা পরবর্তীতে মেলেনি আর। জয়কে উদ্ধার করলেন বাপ্পি মণ্ডলের চাচা গিয়াস মণ্ডল। সেই দলের সেই সংকটের সময়ে উনি উল্লেখযোগ্য এক বিরোধী দলীয় নেতাকর্মী। জয় ও হামজার মতো দুটো বারুদকে দলে পেলে দলের ভর বাড়ে। এভাবেই দলীয় সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করতে হচ্ছিল তখন। ছাত্রলীগ ও সন্ত্রাস এবং যে সকল অসাধু রাজনীতিবিদেরা অপারেশন ক্লিন হার্টে ধরা পড়েছিল, তারা এমনিতেই দল ছেড়ে এই দলের প্রতি ঝুঁকছিল, এবং বাপ্পি মণ্ডলেরাও তাদের সাদরে গ্রহণ করছিলেন। জয়কে ছাড়িয়ে আনারও প্রায় 13 দিন পর্যন্ত হামজা আইনের হেফাজতে রইল। সে তখন উঠতি ছাত্রনেতা। তার বিরুদ্ধে অভিযোগের কমতি নেই। বড় বড় নেতাকর্মীদের সুনজর হামজার উপর তীব্র। রাজধানী থেকে রোজ ডাক আসছে। জয় ড্রাগের নেশায় পাগল তখন। তার বুক পিঠের ক্ষতগুলো গর্তের রূপ নিয়েছে। হিতাহিত জ্ঞান অনেকটাই লোপ পেয়েছে। দরজা জানালা খুলতে দিত না রুমের। দিনের বেলা বাইরে যেত না। আলো সহ্য করা দায়। তার জন্য ড্রাগ জোগাড় করাটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ালো। হামজা থামাতে পারত না জয়কে। তরু নাওয়া খাওয়া ছেলে জয়ের সেবা করেছে। সেই দিনগুলোতে স্কুলে অবধি যেত না মেয়েটা। শরীরের ব্যথানাশক হিসাবেও কড়া সব ড্রাগের ব্যবহার করতে হয়েছে জয়ের শরীরে। জয়কে ঘরে আটকে রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা হলো। জয় 2002-এর এসএসসি পরীক্ষার্থী ছিল। সে বছর পরীক্ষাও দেয়া হলো না। ইয়ার লস। মানসিক ও শারীরিক অবস্থা একেবারে বিগ্রানো। সে রক্ত ও মৃত্যুর প্রেমে খুবই ছোটবেলায় পড়লেও প্রত্যক্ষভাবে নিজের হাতে প্রথম খুনটা সেবারই করেছিল। পলাশের হোটেলে তার নিয়মিত যাতায়াত শুরু হলো। পলাশের সঙ্গ তাকে অনেকটা চাঙা করে তুলল। পলাশ জয়কে প্রচুর সঙ্গ দিয়েছে। পলাশের কত নারকীয় অপরাধের সাক্ষী জয়। অদ্ভুত এক সম্পর্ক তৈরি হলো ওদের। মদ, গাঁজা সহ বিভিন্ন ড্রাগ ও নারী নেশায় লেলিয়ে দিল হামজা। কলেজে ভর্তি হবার পর পড়ালেখার সাথে সমান্তরাল হারে 2 ভাইয়ের আগ্রাসী যাত্রা শুরু হলো। হামজার তখন অনার্স শেষের দিকে। সে ধীরে ধীরে ছাত্র সংগঠনের কর্ণধার হয়ে উঠছে। সমাজে পরিচিতি বাড়ছিল, সাথে বদনাম ও পুলিশের খাতায় অপরাধ অভিযোগও। জয় জীবনে স্বীকার করে না সে কখনো পুলিশের হেফাজতে গেছে। হামজা দিন যেতেই আরও গভীর পথিক হয়ে উঠছিল। তার নজর, চাহিদা ও গন্তব্যের বহর বাড়ছিল। অপরাধের সীমাবদ্ধতার সুতো ছিঁড়ে ফেড়ে অসীম হয়ে যাচ্ছিল অপরাধ। রাজধানীতে বড় বড় নেতাকর্মীদের সঙ্গে গভীর সখ্যতা গড়ে উঠল হামজার। বিশাল বিশাল পরিকল্পনার সঙ্গী হতে থাকল হামজা। গাড়িতে উঠতে গিয়ে হামজা দীর্ঘশ্বাস ফেলে। ড্রাইভিং সিটে কবির নেই। নিটু বসে আছে। বৃষ্টির ফোঁটা পড়ছে হালকা। সকাল 10টা বাজে। গাড়ি ছাড়ার সময় হলে অন্তু ছুটে এসে পেছন থেকে ডাকল, মেয়র সাহেব। হামজা ফিরে তাকালে অন্তু বলল, শুভ সকাল মেয়র সাহেব। হামজা কিছুক্ষণ চেয়ে থেকে মাথা নামায়। আলতো হেসে বলে, শুভ সকাল। কোথাও যাচ্ছেন নিশ্চয়ই? আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবেন? বৃষ্টির ভেতরে রিকশা পাওয়া ঝামেলা। হামজার ভ্রু কুচকে উঠল। অদম্য সাহস মেয়েটার। আড়ষ্ঠতা, সংকোচ কিচ্ছু নেই। হামজার সঙ্গে কথা বলার সময় এমনকি রিমির কণ্ঠেও এক প্রকার জড়তা ও সমীহ থাকে। কতকাল হামজা নিজের চোখের দিকে তাকিয়ে কাউকে কথা বলতে শোনেনি, দেখেনি। হামজা জানায়, আজ ভার্সিটিতে যাবে না তুমি, আমার অনুমতি নেই। অন্তু এগিয়ে এসে হামজার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, আপনার আদেশ নিষেধের পরোয়া করি না আমি মেয়র সাহেব, জানেন তো আপনি। অন্তু হামজার পাশে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। বসে থাকে দুজন পাশাপাশি। হামজার শরীর থেকে হেভি বডি স্প্রের গন্ধ উঠছে। দুজনের মাঝে আধা ফিট ফাঁক। কেউ কারো দিকে তাকায় না। রাস্তারা পিছনের দিকে পিছিয়ে যাওয়ার সাথে সাথে গাড়ি এগিয়ে যায়। দুজনের এই নীরবতা এক ক্ষমতাবান ধূর্ত পুরুষের সঙ্গে এক আঘাতপ্রাপ্তা ঘায়েল নারী সত্তার অঘোষিত যুদ্ধের দামামা বাজিয়ে যায় নিঃশব্দে। অনেক পুরনো এই বিরোধ। সাধারণ সম্পর্কে অন্তুর এই বিরোধ ভাষণের সঙ্গে।
একসময় হামজা সিটের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে অল্প হাসে। থাবা দিয়ে ধরলে আর পার পাবে না। অনেক কিছু করছো, কিন্তু জেনে রাখা ভালো, আমাদের বিরোধিতা করে জেতা যায় না। আপনাদের নয় মেয়র সাহেব, আপনাদের বলছেন কেন? বিরোধিতা কবে আপনাদের সঙ্গে ছিল? বিরোধিতার সম্পর্ক আমার জয় আমিরের সঙ্গে। আগুন পানির মতো, হয় আমি নয় সে। আমি সক্রিয় হলে সে নিভে যাবে, সে সক্রিয় হলে আমি বাষ্প হয়ে নিঃশেষ হব। অন্তু অল্প থেমে তাকালো হামজার দিকে। আপনার সঙ্গে আমার যা তা বিরোধিতা নয় মেয়র সাহেব, ওটা কারবার, এক প্রকার লেনদেন। তা শুধু আপনার সঙ্গে, শুরু থেকেই তা কেবলই আপনার সঙ্গে। হামজা হাসে। কোন শুরু? অন্তুও কেমন করে যেন হাসে। আমার ইজ্জত, আমার জীবন, আমার আব্বুর অবসান ভুললে চলবে? হামজা গা দুলিয়ে হেসে উঠল। এসবের দায় আমার নাকি? অন্তু প্রগাঢ় চোখে তাকালো। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। শ্বাসের ভারে বুকের উঠানামা বাড়ল। মুখটা কঠিন হয়ে উঠে আবার শান্ত হয়ে এলো। আপনি সেদিন যখন বলেছিলেন লোকজন চাইলে আপনি আমাকে জয় আমিরের বউ করতে পারেন, তখনও বুঝিনি, কিন্তু বুঝেছি সেই কয়দিনে, যে কয়দিন আব্বুর শোক কাটাতে আমি ও বাড়িতে কাটিয়েছি। হাসি মুখে রেখে হামজা ভ্রু উঁচায়। কি বুঝলে? পলাশ আজগর নয়, আপনি আব্বুকে তুলে নিয়ে গিয়েছিলেন, এরপর পলাশের হাতে ছেড়ে দিয়েছিলেন, এবং সেটা শুধুই আমাকে দমাতে। কয়দিন আপনার সামনে আমার খুব আলোচনা উঠছিল বারবার, তাই না? সে সময় মুমতাহিনার মৃত্যু আর জয় আমিরের অসভ্যতা নিয়ে আমি খুব সোচ্চার হয়ে উঠেছিলাম। আপনার ভয় ছিল কোথাও জয়ের রেপুটেশন আর আপনার ক্ষমতায় আঁচ না লেগে যায়। সেই যে ভার্সিটি পরিষদে আমার পক্ষ থেকে জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ, আর তাতে জয়ের ক্ষমতাচ্যুতির আশঙ্কা, তা সামলাতে বেগ পেতে হয়েছিল আপনাকে। মেয়র সাহেব দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে সিটে মাথা হেলিয়ে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটে গোজে, চোখ বুজে ধোঁয়া ছেড়ে চোখ মেলে টাকিয়ে বলে, আর অন্তু জানালার কাঁচ নামিয়ে দিল। বৃষ্টির ঝাপটা কমেছে, সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসার উপক্রম। গাড়ির ছাদের দিকে তাকিয়ে বলল, তারপর পাটোয়ারি বাড়িতে স্বেচ্ছায় পা রাখলাম, খুব আগ্রহের সাথে। তখনও জানতাম না মুমতাহিনার মরণ ক্ষেত্র এটাই, শুধু আন্দাজ ছিল। সেটা সত্যি মনে হতে থাকলো ধীরে ধীরে। আমি তখন মাঝে মধ্যে ইচ্ছেকৃত আবার কখনো অনিয়ন্ত্রিত উত্তেজিত হয়ে পড়েছি। বোকামির মতো দেখতে কিছু কাজ করেছি। শেষে সত্যি হলো আমার ধারণা। তখন বুঝলাম আপনার আমাকে দমাতে চাওয়ার এটাও আর প্রধান কারণ। আমি যেহেতু কার্যালয়ে ঘুরেছি, মুমতাহিনার ব্যাপারে খুব ভাবছি, আমার প্রচেষ্টায় এই জটিল প্যাচটা কোনোভাবে খুলে গেলে সবটা ক্ষতি মূলত আপনারই। শিকড় আপনি, মূল আপনি, এবং আশ্চর্যজনকভাবে এই কাহিনী গাছের কাঠামোটাও আপনি। আপনি জানলেন আমার দুর্বলতা দুটো, আমার আব্বু, আমার সম্মান। আপনি পলাশের মাধ্যমে এক্স্যাক্ট সেই দুই জায়গাতেই হাত মারলেন। আপনি খুব বোঝেন আমার মতো মেয়েকে কাবু করতে লম্পট নজরের বিকল্প নেই। সেদিন আব্বুর অবস্থা আর পলাশের আগ্রাসী হামলা আমাকে যে পরিমাণ ভঙ্গুর করেছিল, আমি আপনার ফ্যান হয়ে গেছি সত্যি। এত ধারালো আর হিসেবি বুদ্ধির মালিক আপনি। নিখুঁত মেয়র সাহেব। আমি বিষয়টা বুঝেছিলাম এটা ভাবতে গিয়ে, পলাশ চাইলেই অন্তিককে কেটে টুকরো করতে পারত, কিন্তু সে অন্তিককে পালানোর সুযোগ দিয়ে আব্বুকে ধরল। একবার অবশ্য মাথায় এসেছিল পরিবারকে জিম্মি করাটা অস্বাভাবিক নয়, কিন্তু তার বদলে অন্তিককে টাকা নিয়ে নয়, বরং পলাশের ডেরায় আমাকে ডাকা হলো ফোন করে। টাকার প্রসঙ্গ সাইডে রইল, মুখ্য হলো আমার অসম্মান আর আব্বুর আঘাত। আমাকে অসম্মান করতে চাওয়া, জয়ের নির্লিপ্ততা, আব্বুকে ওভাবে প্রায় অকারণে আঘাত করা, সব কিছুর হিসেব কষতে গিয়ে একটাই সূত্র সামনে এলো, আমাকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া, আমাকে রুখতেই সব আয়োজন। আর তাতে খুব সহায়ক হয়েছিল অন্তিকের জেদের বশে করা একটা ভুল। মেয়র সাহেব, আমি কি ঠিক বলেছি? হামজা বাহবা দেবার মতো ভঙ্গি করে হাসল। তুমি সুযোগ পেলে আসলেই খুব ভালো ইনভেস্টিগেটর অথবা লয়ার হতে পারতে, কিন্তু আফসোস, সেই সুযোগটা না পাওয়ার ফলে তোমার এমন তীব্র মেধা বিফলে যাবে। অন্তু হাসল। আব্বু একটা কথা বলতো। ভ্রু উঁচায় হামজা। আচ্ছা, কি বলতো? বলতো, শিক্ষা সুযোগের অপেক্ষা করে, কিন্তু অভিজ্ঞতা সুযোগকে কেড়ে নেয়। তোমার সেই অভিজ্ঞতা আছে বলে মনে করছো তুমি, যে আমার কাছ থেকে সুযোগ কেড়ে নেবে? অন্তু গাড়ি থেকে নেমে ফিরে তাকালো। আপনার পিঠ দেওয়ালের কাছাকাছি, এটাকে সতর্কবার্তাই ধরে নিন মেয়র সাহেব। খুব বেশি সময় পাবেন না নিজের ধারালো মস্তিষ্ককে কাজে লাগাতে। চাল চলতেও অল্প সময় দরকার পড়ে। ততক্ষণে হামজাকে টের পেয়ে ভার্সিটির ছেলেরা গাড়ি ঘিরে ধরেছে। সেই ভিড়ের মাঝে মিশে গেল অন্তু। হামজা শান্ত ভঙ্গিতে কেবল চেয়ে রইল সেই ভিড়ের কোলাহল ছাপিয়ে। তার মনে হচ্ছিল অন্তুকে নিয়ে আরও সতর্ক হওয়ার ছিল, কিন্তু আর কত? নিজের ধারণা করা একটা কথা মনে পড়ল। আঘাতপ্রাপ্ত কোনো নারী যদি কুচক্রী হয়ে ওঠে, সেই নারীর তৈরিকৃত ফিটনাকে মোকাবেলা করা অসাধ্য হয়ে পড়ে। তুলি ঘর থেকে বেরোয় না, রিমিও নিশ্চুপ। গোটা বাড়িটা যেন মৃতপুরী হয়ে উঠেছে। সেখানে বসবাস 6 জন মানুষের, কিন্তু তারা সকলে যেন মৃত। জয় বাড়িতে থাকে কদাচিৎ, যতক্ষণ থাকে হয় ঘুমায়, নয়তো বেহেড থাকে। এখন আর সবাই একসাথে টেবিলে বসে খাওয়া হয় না এ বাড়িতে। তুলির রুমে খাবার দিতে গিয়ে দেখল তুলি নামাজে বসেছে। অন্তুভাবে কেউ কেউ বেশি কষ্টে ধর্ম বিমুখ হয়ে পড়ে, কেউ বা ধর্মমুখী।
তুলির কাছে বসে থেকে লাভ নেই, সে কথা বলে না। হাসলে দেখতে উন্মাদিনীর মতো লাগে। অন্ত রুমে ঢুকতেই জয় গোসল করে বেরোল। ক্ষতবিক্ষত বুকপিঠ, কি ভয়ানক সব দাগ, গর্ত হয়ে হয়ে আছে। কোথাও বা সেলাইয়ের দাগ, কোথাও চামড়া ঠেলে মাংস বেরিয়ে আছে। গলায় লাল গামছা ঝুলছে, পরনে আর একটা গামছা। সে তোয়ালে ব্যবহার করে না। তার পোশাক গামছা, লুঙ্গি, শার্ট, প্যান্ট, হাফ প্যান্ট। পাঞ্জাবি পরে হামজার ধমকে লোক দেখাতে। নামাজটাও কয়েকবার তেমনভাবে পড়তে হয়েছে। লোকের সামনে পড়ে গেলে ভালো মানুষই দেখাতে নামাজে যাওয়ার ভঙ্গি করেছে হামজার কথায়। এতে একটা আলাদা মজা আছে তার মতে। মানুষকে ধোঁকা দেওয়া দারুণ এক মজার বিষয়। নয়তো তার কোনো ইচ্ছে নেই মানুষের কাছে ধার্মিক প্রমাণিত হবার। অন্তুকে জিজ্ঞেস করল, লুঙ্গি কই হবার? ঘরওয়ালি ছাদে এনে দাও। দুঃখিত। জয় ঠোঁট উল্টে কাজ ঝাঁকালো। ওকে, তাইলে গামছাটা খুলে শুয়ে পড়তে হবে। ভেজা গামছা পরে তো আর শোয়া যায় না। জয় গামছার গিট্টুতে হাত রাখে। আর দেখল না অন্তু। বিদ্যুতের গতিতে পেছন ফিরল। দুই চোখ খিঁচে বন্ধ করে বলল, বেহায়া, নির্লজ্জ ব্যাটা ছেলে, আল্লাহ মুক্তি দিন। পেছন থেকে উচ্চস্বরে হো হো করে হাসির শব্দ শোনা গেল জয়ের। সেই হাসিতে ঘর বাজছে। জয় বলল, তাকাও তাকাও, পেছন ফিরে তাকাও ঘরওয়ালি, সিনারি দেখাই। অন্তু চিবিয়ে বলল, আপনার মতো নোংরা লোকই কেন ছিল তকদিরে? তোমাদের মতে যিনি তকদির লেখেন তাকে জিজ্ঞেস করা উচিত। আমি তো অসব তকদির ফকদির মানি না। অন্তু দুই হাতে মুখ ঢেকে দাঁত খিচে বলল, পশুর চেয়েও অধম পুরুষ মানুষ আপনি। জাহান নামে যান। তার ধারণা জয়ের দ্বারা সব সম্ভব। আসলেই যদি গামছা খুলে দাঁড়ায়? অন্তুর গা গুলিয়ে এলো। তখনই জয় সামনে এসে দাঁড়ালো। লুঙ্গি এনে দেবে নাকি হাতটা টেনে মুখ থেকে সরিয়ে দেব? অন্তু হাতে মুখ ঢেকে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। জয় হাসতে হাসতে লুটিয়ে পড়ে। গামছা সে খোলেইনি। তার সভ্য বউ তাতেই বেকাবু। লুঙ্গি এনে দেখল জয় আলমারি থেকে নতুন একটা লুঙ্গি পরে সিগারেট ধরিয়েছে। ক্ষুব্ধ হাতে লুঙ্গিটা জয়ের সজোরে মুখের উপর ছুঁড়ে মারল অন্তু। জয় লুঙ্গি সরিয়ে জোরে জোরে হাসে। তারপর বলে, একটু ভাত টাত খাইয়ে দেবে? বিষ দেব। তা দাও, সমস্যা নেই, কিন্তু তোমার হাতে খাইয়ে দাও। আপনার হাতে বোমা পড়েছে নাকি? তোর মুখে বোমা পড়ুক শালি, ভাতান। জয়ের অশিষ্টতা আজও অন্তুর ভেতরে আগুন জ্বালায়। এতগুলো দিনেও সয় না নিজের এমন অসম্মান। দুটো দীর্ঘশ্বাস টেনে শান্তস্বরে বলল, এভাবে নয়, যেভাবে বলবে আনব সেভাবে বলুন, নয়তো জানেন এখানে না খেয়ে মরলেও ভাত পাবেন না। অন্তুকে টেনে কাছে দাঁড় করিয়ে চোখের দিকে তাকায় জয়। অস্তমিত স্বরে বলে, আমি যা বলবো সেটার বিপরীত যা হয় তাই না? সম্পর্কটা তো তেমনই। জয়ের হাফটা নিজের হাত থেকে ছাড়িয়ে দেয় অন্তু। জয় অল্প হাসে মাথা নত করে। কোমলভাবে স্মিত নজরে অন্তুকে স্পর্শ করলে অথবা কথা বললে অন্তু সেটা খুব কঠিনভাবে আলগোছে এড়িয়ে যায়। অর্থাৎ সে তাদের মাঝে বিরোধকে খুব যত্ন করে ঠাঁই দিলেও কোমলতাকে ভুলেও ঠাঁই দেয় না। মাথা তোলে জয়। সম্পর্ক বুঝি না আমি। কিছুটা দূরত্ব রেখে বসে অন্তু। আমিও বুঝি না। জয় যখন নরম স্বাভাবিকভাবে কথা বলছিল তখন অন্তু গিয়ে খাবার এনে দিল। তার আগে নয়। জয় হাসে। কপালে আঙুল চেপে ঠোঁটে ঠোঁট গুজে হাসে। তার বৈশিষ্ট্যের প্রায় সব কিছুই আছে অন্তুর মাঝে, কিন্তু সেসবের রূপটা বিপরীতের মতো। ঠিক যেমন বস্তু ও সেটার আয়নায় দেখা যাওয়া প্রতিবিম্বের স্বরূপ। এজন্যই তাদের কোনো পরিণতি নেই। একই ধর্মী দুই পক্ষের কোনো পরিণতি থাকে না, শুধু বিরোধ ও বিকর্ষণ ছাড়া। অন্তু বা জয় কেউ কারো দিকে তাকায় না সচরাচর। অভ্যাস নেই তাদের। কিন্তু যখন তাকায় তখন দুজন একত্রে তাকায়। সেই দৃষ্টিতে কেবল দহন ছাড়া কিছু থাকে না। জয় খেতে খেতে জিজ্ঞেস করল, তুমি খাইছো? অন্তু জয়ের খাওয়া দেখছিল মুখ বিকৃত করে। বিশাল বিশাল যেমন হাতের তালু, সেরকম এক একটা বিরাট সাইজের লোকমা। বিকট লাগে অন্তুর চোখে। হাত দুটো কঠিন। হাতের মোটা মোটা রগ চামড়ার উপর থেলে ওঠা। কালো পশমে ঢাকা কনুয়ের নিচ থেকে শ্যামলা হাত, বিশাল বিশাল আঙুল। আপনি এভাবে খান কেন? ভদ্রভাবে, মানুষের মতো খাবেন। এরপর জয় আরও বিশ্রীভাবে খাবার খেতে শুরু করল। অন্তু দীর্ঘশ্বাস ফেলে চোখ ফেরায়। খাওয়া শেষে সফট ড্রিঙ্কস হিসেবে 2 পেগ মদ খেল। রাত 1:30 অবধি উপুর হয়ে বিছানার উপর পড়ে রইল। জয়ের রুমের ব্যালকনির দরজার পাশে একটা মরিচা ধরা রকিং চেয়ার আছে। অন্তু সেই চেয়ারটায় বসে থাকে। কোলে বই। অন্তু পেছনের দিকে মাথা হেলিয়ে চেয়ারে বসে দুলতে থাকে। চোখ দুটো বোজা। জয়ের রুমে একটা পেন্ডুলাম ঘড়ি আছে। ঘণ্টা পরপর ঢং ঢং করে বাজে। জয়ের খুব পছন্দের জিনিস এটা। হামজা কোথা থেকে কিনে এনেছিল, জয় কেড়ে নিয়েছে। অন্তু খানিকক্ষণ তাকিয়ে থাকে জয়ের দিকে। মুখ এদিকে ফেরানো। চোখ বুজে আছে। চোখের পাতা কাঁপছে। অর্থাৎ ঘুমায়নি। জয়কে সে রাতে ঘুমাতে দেখেনি। রোজ পাশাপাশি শুয়ে দুজন টের পায় কেউ ঘুমায়নি। পেন্ডুলাম ঢং ঢং করে বেজে জানায় রাত 1টা বাজল। অন্তু উঠে গিয়ে অল্প একটু জায়গা নিয়ে শোয়ে। চুপচাপ পাশ ফিরে শুয়ে থাকে। তার আর জয়ের মাঝে অসীম দূরত্ব। সেই দূরত্বকে সাথী করে দুজন রাতের পর রাত পাশাপাশি শুয়ে কাটিয়েছে।
শেষ রাতে কখনো কখনো জয়ের হাতটা এসে অন্তুর শরীরের ওপর পড়লে অন্তু তরাক করে জেগে উঠেছে, সরিয়ে দিয়েছে জয়ের হাতখানা। অন্তু চিত হয়ে শোয়, একটু চুপ থেকে বলে, জয়। বেশ খানিকক্ষণ পর জবাব দেয় জয়, অন্তু আর কথা বলে না। ভেতরের জমে আসা সংশয়, দ্বিধা ভেতরে দাফন করে। তার কেউ নেই, এই পাশে শুয়ে থাকা মানুষটা কারও নয়, বা তারও কেউ নয়। ভাবির খোঁজ জানে না সে। আম্মু কি হালতে আছে জানা নেই। হামজা তার সঙ্গে কি করবে জানা নেই। জয় উঠল, বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। অন্তু উঠে বসে বলল, আমি যাব আপনার সঙ্গে? জয় জবাব দিল না, তাকালোও না, বেরিয়ে গেল। অন্তু জগ ভরা পানি নিয়ে জয়ের পেছনে ছুটল। জয় কোনো রকম প্রতিক্রিয়া দেখাল না। সিঁড়িঘরের দরজা খুলে হনহনিয়ে কয়েক সিঁড়ি এগিয়ে গেল জয়। তার হাঁটার ধাপ বড়, লম্বা শরীর, ঘুটঘুটে অন্ধকার। অন্তু অভ্যস্ত নয়, তার পা ভড়কে যায়। জগটা শব্দ করে পড়ে গেল, পানি ছিটিয়ে পড়ল চারদিকে। মুহূর্তের মাঝে হাত বাড়িয়ে পড়ন্ত অন্তুকে জাপটে ধরে জয়। পড়লে মৃত্যু অথবা সেরকম কিছু হতে পারত। অন্তুর বুকে অনেকক্ষণ ঢিপিঢিপ চলছিল। জয়ের থেকে নিজেকে ছড়াতে চায় অন্তু। জয় আটকে ধরে, গম্ভীর স্বরে বলে, আমার কাছে আসো কেন? যখন দূরত্বই সই, তখন প্রয়োজনেও বা আমাকে চাওয়া কেন? তোমরা ভালো মানুষেরা স্বার্থপর হাও খুব। অন্তু স্থির হয়ে দাঁড়ায়। সবটা ভুল নয় আপনার কথা, তবে আংশিক ভুল বুঝেছেন, তাই নাকি? অন্তুর হাতটা চেপে ধরে জয়। অন্তু বলে, আমি নামতে পারব? জয় চাপা ধমক দেয়, চুপ। বাকি সিঁড়িটা অন্তুর হাত চেপে ধরে নামায় জয়। স্থির হয়ে দাঁড়ায় দুজন। এমন অন্ধকারে নিজের শরীরটাও কিঞ্চিত দৃশ্যমান নয়। অন্তু বলে, আপনি যেচে পড়ে উপকার করে খোটা দিচ্ছেন? তো কি ফেলে দিয়ে মেরে ফেলার ছিল? বাঁচিয়ে রাখার মানুষ তো নন আপনি আমার, জয় আমির। এই যে বললেন আমরা স্বার্থপর, আপনি বুঝি স্বার্থহীন? আর স্বার্থহীন মানুষেরা সমাজে বসবাস করে এবং সাথে এমন সব কুকর্ম করে বেড়ায়। স্বার্থের জন্য খারাপ কাজ করি আমি? নিঃস্বার্থে? নিঃস্বার্থে আপনি মানুষ মারেন, চারদিকে এত সব করে বেড়ান। নিঃস্বার্থে মানুষ সন্ন্যাসী হয়, সংসার ধর্ম ত্যাগ করে পাগল বেশে ঘুরে বেড়ায়, ক্ষমার সাগরে নিজেকে ভাসিয়ে মোহমুক্তির পথে চলে যায়। নিঃস্বার্থ শব্দের অর্থ বোঝেন? নাকি শুধু মুখে রসিকতার খই ফুটিয়ে বেপরোয়া বাতাসে গা ভাসাচ্ছেন? যে মানুষ আত্মত্যাগী উপরন্তু সর্বত্যাগী হয় তাকে নিঃস্বার্থ বলে। আপনি প্রতিনিয়ত কিছু হাসিলের লক্ষ্যে, কিছু পূরণ করার উদ্দেশ্যে ছুটছেন, হয়তো কোনো পুরনো ক্ষোভ অথবা জমে থাকা ঋণ, আর তা ফেরত চান আপনি। সেটা নিঃস্বার্থতা? নাকি আমার সঙ্গে সামান্য ব্যাপার থেকে আপনারা যা যা করেছেন এই অবধি, সেটা নিঃস্বার্থতা? যদিও সেসব অপরাধ নয়, তবু যদি ক্ষমা চড়তেন তবু ভাবা যেত। বদলার আগুনে জ্বলে এত সবের পরেও নিঃস্বার্থতা? মুখে রসিক রসিক কথা বলে ভীষণ কুল সাজা যায়, ভং ধরা যায় আপনি খুব চাপা, খুব বেপরোয়া, লাল শাহীন, বিশাল রহস্যময় মানুষ আপনি। শব্দের প্রয়োগ শিখবেন। আমি আপনার কাছে প্রয়োজন পুরাতে আসিনি। আপনারা সেই ব্যবস্থা করেছেন যাতে আমি আপনাদের অধীনস্থ হই। এখন দায় ওঠাবেন না? বউ হবার প্রস্তাব দিয়েছিলাম, নাকি আপনার কাছে র‍্যাগ খেতে গিয়েছিলাম, অথবা আপনাদের অন্যায়ের প্রতিবাদ করব বলে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম যে প্লিজ আমার সম্মুখে এসে অন্যায় করুন, আমি তা রুখি? আমার সম্মুখে অকাজ হবে, আমি চুপ করে থাকব না, এটা আমার নিজস্বতা। আপনি কি কেন আমি জানি না, কিন্তু আমি অন্তু যা হারিয়েছি তা অপরাধ না করার অপরাধে, সাধারণ একটা ক্ষমতাহীন মেয়ে হবার অপরাধে। তার একাংশ হারাননি আপনারা। আমি অজানাকে জানি বোধহয় সেটুকু ভাবনার বিস্তৃতি আছে। সেই শক্তিতে আমি এটা বলতে পারি, আপনাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে তো সেটার কারণ আপনারাও। কারণ আপনারা বংশগত রাজনৈতিক মানুষ, আপনাদের সাথে খারাপ হবে এটা স্বাভাবিক। কিন্তু আমি সাধারণ জনতা, আমি কেন এত কিছু সহ্য করছি? শুধু আপনাদের অন্যায়কে প্রশ্রয় না দেওয়ায়? তার দায় মেটাবেন না? মিটিয়ে যেতে হবে। আমি অন্তু। আমার হারানো সবটুকু শোধ পুড়িয়ে নিয়ে মরব বোধহয়, কারণ আমি আপনার মতো নিঃস্বার্থ নই। আমার মা, ভাবি, আমার সম্মান, আমার কেরিয়ার রাস্তায় ভাসছে, সেসবের হাল ধরতে হবে। জয় অন্তুর চুল মুঠো করে ধরলে অন্তু হাসে। হিস, সত্যি কথা নিতে পারেন না আপনারা। কি করবি তুই? কখন বললাম কি করব? কি করার আছে আমার? হাত তো বাঁধা আপনার নামের শিকলে। কথার ছলে ছলচাতুরি? শুনেছিলাম চোরকে কাবু করতে চোরের মতো করে ভাবতে হয়। জয় অন্তুকে একদম নিজের কাছে নিয়ে এলো, ফিসফিস করে বলল, আমি চোর না হে, খোলা বাজারে লোক ডেকে পাপ করে আসা পাপী আমি। চোর হবি তুই, পেছনে চাল চালিস তুই। তাহলে সেদিন পলাশের ছাদে যখন থুতু দিয়েছিলাম তখনই ধরতেন, পরে অত ছককোচে আয়োজন করে নাটক সাজাতেন না। সংজ্ঞা কি মিলল ছল চাতুরি আর চোরের? আমার মুখ খোলাবেন না, বেশ তো চুপ আছি। খোঁচা মেরে ঘা তাজা করা কেন? আপনি জানেন আমি মুখ খুললে আর সামনের জন কথা বলতে পারে না। রাত 2টো, বৃষ্টি হালকা কমেছে বাইরে। হামজা শুয়েছিল, তার অভ্যাস এক কাত হয়ে মাথার নিচে হাতের তালু রেখে ঘুমানো। সাদা চশমাটা বালিশের পাশে পড়ে আছে। চশমা সে সবসময় ব্যবহার করে না, কেবল বই পড়ার সময়। পরনে একটা অফ হোয়াইট রঙা ফতোয়া। সাদা পাজামাটা উঠে আছে ঠ্যাঙের কাছে। কালো কুচকুচে পশমের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল রিমি।
হাতে ছাদ থেকে তুলে আনা শুকনো কাপড় চোপড়। রিমি আগে একা অন্ধকার ড্রয়িং রুমে যেতেও ভয় পেত, এখন লাগে না। আরমিন পারত, এখন সেও পারে। রিমি পাথর হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে। তার কিচ্ছু ভালো লাগে না আজকাল। সে কত খুশি ছিল সংসার জীবনে। ছোট্ট বয়সে কলেজের পড়ালেখা অবধি ছেড়েছিল এই লোকটার খাতিরে। আজ তার সঙ্গে এই দূরত্ব রিমির সহ্য হয় না। সে নিজেকে রোজ বলছে লোকটাকে সে ঘৃণা করে, খুব ঘৃণা। কিন্তু মনে হয় না কথাটা সত্যি। ঘৃণায় মায়া ও স্মৃতির দংশন থাকে কিনা জানা নেই রিমির। আবার রিমির আজও শুধু মনে হয় হামজা শুধু একবার ফিরে আসুক এসব থেকে। সে হামজাকে কলিজা চেরা রক্ত দিয়ে ধুয়ে গ্রহণ করবে। ঘৃণায় এমন হয় কিনা তাও জানে না রিমি। ঠান্ডা বাতাসে জানালার পর্দারা উঠছে, সেই বাতাসে হামজার চুলগুলোও উঠছে। রিমি অস্থির বুকটাকে নিয়ে মেঝেতে গিরে বসল হামজার সামনে। কান্নাটা থামানো যাচ্ছে না। এসব সময় কান্না ঠেকানো যায় না, খুব মুশকিল। সে আসলেই ঘৃণা করে লোকটাকে, কিন্তু এটা ভাবলেও কষ্ট হয়। কোনো এক সময় কাউকে প্রচণ্ড ভালোবেসে তারপর একবার তাকে যদি প্রচণ্ড ঘৃণা করতে হয়, সেটা করুণ এক যন্ত্রণার। এই যে রিমির ভেতরে যে প্রাচীর দাঁড়িয়েছে, লোকটাকে ভালোবাসার, ছোঁয়ার, অধিকার দেবার অথবা সমর্থন করার, এটা অসহ্য। রিমি একদৃষ্টে তাকিয়ে রইল। গম্ভীর মুখখানা, নেতা নেতা ভাব ছড়ানো। কঠোর ভদ্রলোক লাগে হামজাকে দেখতে। সেই ভদ্রলোকের মাঝে সূক্ষ্ম এক ধূর্ততা, সাথে ভাবুকতাও। সময় পেলেই চোখে চশমা এঁটে ভারী ভারী সব বই খুলে বসতে দেখা যায়। তবু কিসের নেশায় ছুটছে হামজা? বড় হওয়ার, আরও বড় হওয়ার। মানুষের মাঝে প্রবৃত্তি না থাকলে দুনিয়াটা স্বর্গ হতো। চট করে এক লমাহায় চোখ খুলে তাকায় হামজা। রিমি চমকে ওঠে। হামজা স্থির চোখে তাকিয়ে থেকে বলে, কাঁদছ কেন? রিমি জবাব দেয় না। দুজন তাকিয়ে থাকে দুজনের দিকে। কিছু বলবে? এভাবে তাকিয়ে আছো কেন? ঘৃণা মাপছি। হামজা হাসল। পেলে কতখানি? মেপে শেষ করি? হামজা উঠে বসে। অন্ধকারে প্যাকেট হাতরে সিগারেট বের করে তা ধরায়। ধোঁয়া ছেড়ে বলে, পাবে না। আমি যাদেরকে জীবনে ভালোবেসেছি তারা আমার প্রতি বিমুখ হতে পারে, আর সেটাই তাদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হবে। রিমির গালে আলগোচে হাত রাখে হামজা। রিমি শোধায়, আপনার কষ্ট হয় না? কষ্ট কি রিমি? বাবা, সেটাও জানেন না? খুব সুখী লোক বুঝি আপনি? অসুখী? বুঝি না আমি। রিমি শক্ত হাতে চোখের পানি মুছল। হামজার হাত দুটো সরিয়ে দিল মুখ থেকে। আমাকে খুব নিষ্ঠুর ভাবো? তাচ্ছিল্যের সাথে স্লান হাসে রিমি। না না, এমন সব বড় বড় ভুল ভাবনা ভাবতে নেই। তা ভাবব কেন? এরকম সব কথা কে শেখাচ্ছে? আরমিন? আমার মুখ নেই? হামজা চট করে হাসে। হাসির সাথে তামাকের ধোঁয়া উড়িয়ে বলে, মুখ তোমার, কথাগুলো নয়। আপনারা আরমিনকে ভয় পান? নারীর প্রতিশোধ পরায়ণতাও জেদ খড়ের গাদায় লাগা আগুনের চেয়েও ভয়াবহ। তা শুধুই ধিকি ধিকি জ্বলতে জ্বলতে ওপরের দিকে ওঠে, সব নিঃশেষ না করে নেভে না। তাহলে আরমিন সফল। গভীর চোখে তাকায় হামজা। কণ্ঠস্বর স্লথ করে আবদার করে, একটু কাছে আসবে? রিমির মনে হল হামজা এক নিঠুর ও কৌশলগত শিকারী, যার মুখের বুলি বল্লম অথবা বর্ষার চেয়েও ধারালো। এভাবে একটা আহ্বানের মাঝে রিমির মতো দুর্বলপ্রাণ নারীকে মরণ দিতে শিকারী ছাড়া কে বা পারে? রিমি ডুকরে কেঁদে উঠে হামজার বুকে হামলে পড়ল। আপনি জানোয়ার, আপনি অমানুষ, আপনি আমাকে তিলে তিলে মেরে ফেলেছেন, একটুও দয়া করেননি। শিউরে উঠছিল রিমির শরীর। হামজা রিমিকে দুহাতের বাহু দিয়ে আলিঙ্গন করে নিল। রিমি ছটফট করছিল। হামজা শক্ত করে জড়িয়ে রেখে বলল, তুমি আমার সহধর্মিণী হতে পারোনি রিমি। পারতে কি করতে হতো? সহধর্মিণী শব্দটার একটা সাধারণ অর্থ আছে আমার কাছে। আর সেটা কি? সহধর্ম, অর্থাৎ স্বামীর ধর্মে নিজেকে সমর্পিতকারিণী হয় সহধর্মিণী। সহযাত্রী বলতে যেমন একই পথের যাত্রী সঙ্গী বোঝায়, সহধর্মিণীর ব্যাপারটাও তাই। অথচ তুমি দিন শেষে আমায় অস্বীকার করেছ। আমার ধর্মে ধার্মিক হতে পারোনি, সঙ্গ ছেড়েছ, মানতে পারোনি। তার মানে আমি এখনও একটু হলেও মানুষ। মানুষেরা আপনাদের মানতে পারবে না। হামজা অনেকক্ষণ তাকিয়ে রইল কেমন করে যেন, শান্ত, স্থির দৃষ্টি, একটু বিস্ময়। তার চোখ দুটো হিসাব মেশিন যেন, কিছু মাপছে, হিসাব করছে। তা শেষে বলল, শেখানো বুলি রিমি, তোমাকে তৈরি করা হয়েছে। রিমি চোখ দুটো বুজে হিংস্র হাতে হামজার ফতোয়ার কলার খামচে ধরে দাঁতে দাঁত চেপে ছটফট করতে করতে বলে, কিচ্ছু শেখানো হয়নি। আমি ঘরের আসবাব নই, মানুষ। আপনি যে পর্দা আর খাঁচাটা সীমায় আমার বন্দি রেখেছিলেন তা কোনো এক আঘাতে ভেঙে গেছে, এই তো। তবুও তো আপনার সব পাপকে প্রশ্রয় দিয়েছি তো, শুধু মনে মনে মানতে পারছি না। আর তো কিছু করার নেই আমার, নয়তো আজও পর্যন্ত পড়ে আছি আপনার এই নরকে। আমিও তো সমান পাপী, এত ভাবছেন কেন? হামজা হাসে, দীর্ঘশ্বাস ফেলে চোখ বোজে, দুপাশে মাথা নেড়ে গাঢ় স্বরে বলে, আরমিন, আরমিন আমার খুব ক্ষতি করে ফেলেছে রিমি। কেমন ক্ষতি? অনেক বড় ক্ষতি, বিশাল ক্ষতি, অপূরণীয় ক্ষতি। কি যেন ছিল হামজার কণ্ঠে।
শিউরে উঠে দ্রুত মুখ তুলল রিমি। কি ভাবছেন আপনি? হামজা হাসল। তুমি জানো রিমি, ও কখনো কখনো চেঁচায়, তামাশা করে, তখন মনে হয় ও প্রচুর বোকা, অশান্ত, নির্বোধ। কিন্তু সেই সবই যদি ওর পরিকল্পনা মাফিক হয়, ও যদি এটাই চায় যে আমরা ওকে ফাঁপা আর বোকা ভাবি, যেন ও কিছুই করতে পারছে না, শুধু তড়পাচ্ছে। মানে? হামজা হতাশ গলায় বলল, রিমি, ভাঙনের চেয়ে ফাটল ভয়ঙ্কর, এই সূত্রটা আরমিন প্রয়োগ করেছে। আমার পরিবারটাকে সূক্ষ্মভাবে চিড়ে ফেলেছে। ও আমাদের সবাইকে ঘৃণা করত। এরপর তরু জয়কে ঘৃণা করেছে, তুলি আমাদের সবাইকে ঘৃণা করেছে, তুমি আমাকে ঘৃণা করেছ। কখন না জানি জয় আমাকে। ও সফল রিমি, সবার চোখে সবার জন্য ঘৃণার পটি বেঁধে দিতে পেরেছে। রিমি মাথা নাড়ে। আপনি ওর বিরুদ্ধে ভড়কাতে চাইছেন আমায়? হামজা দীর্ঘশ্বাস ফেলে হাসল। আমার বোকা বউ, খুব বেশি সময় কাটিয়েছ তুমি ওর সঙ্গে, হ্যাঁ? রিমি চেতে উঠল। ও আমাকে কখনোই কিছু বলেনি, ও খুব কম কথা বলে। আমি নিজে চোখে আপনাদের অপরাধ দেখেছি। ওকে এসব ব্যাপারে জিজ্ঞেস করলেও বলতে চাইনি। আজ মনে হচ্ছে তোমায় মূর্খ রেখে ভুল করেছি। তুমি জানো রিমি, চিরকালই অনাগ্রহের প্রতি মানুষের প্রবল কৌতূহল। এজন্য ওর বেপরোয়া স্বভাব, ভীতিহীন চালে তুমি খুব ফেসেছ। জয়েরও অবস্থা খারাপ, পুরুষ মানুষ তো। ফেসা কোনটাকে বলছেন? এই যে আমার সাথে তর্কে আসছ। রিমি বলল, আরমিন বলেছিল আপনি আমাকে আপনার অধীনে কয়েদ করে রেখেছেন। আপনার খারাপগুলো তাই দেখেও চোখে পড়ে না। আর আমি মেয়েও তো ভালো পরিবারের না। আমি শুধু ওর কথাগুলো মেলাচ্ছি আর মুগ্ধ হচ্ছি ওর ওপর। হামজা হেসে রিমিকে বুকে টেনে নিল, শক্ত করে চেপে ধরে চোখ বুঝল। ওকে বন্দি রেখেছিলাম যাতে বাইরে বেরিয়ে কিছু পাকাতে না পারে। ও তখন ভেতরেই ছেদ শুরু করেছে। ইস, বিশাল ক্ষতি, বিশাল ক্ষতি রিমি। থেমে থাকিনি। হামজার বুকে এভাবে সে হাজারবার মাথা রেখে তলিয়ে গেছে স্বর্গ সমুদ্রে। আজও সেই বুক, সেই রিমি। শুধু সেই স্বর্গ সমুদ্রের পানি শুকিয়ে গেছে, সেখানে আজ খড়খড়ে মরুর উত্তাপ বিরাজমান। রিমির শরীরটা কাঁপছিল। হামজা বলল, কাঁদছ কেন? ঘৃণা ফুরিয়েছে না বাড়ছে? কোনোদিন ফুরবে না, গর্জে উঠল রিমি। কান্নার সাথে ক্ষোভ আর গর্জন মিশে কেমন যেন লাগল রিমিটাকে। হামজা হাসল। যে অবধি কেউ পৌঁছায়নি সেখানে তুমি জায়গা পেয়েছিলে, আর তুমিও সেখানে একটা খুব গভীর ছিদ্র করেছ রিমি। আপনি আমাকে খুব সুখ দিয়েছেন। আশা রেখেছিলে কেন? আমি তো সুখের ব্যবসায়ী। রিমি মৃদু চেঁচিয়ে উঠল। আপনি তবে কিসের ব্যবসায়ী? রক্তের, অন্ধকারের, চিৎকার আর যন্ত্রণার? হেসে জানালার দিকে তাকালো হামজা। এগুলোও বা খারাপ কি? দুনিয়াতে শুধু সুখ থাকলে সুখের কদর থাকবে না। তাই কাউকে না কাউকে এসবের আমদানি করতেই হবে। চুপ, চুপ, চুপ করুন, মুখোশধারী পুরুষ। হামজা আস্তে করে ঠোঁটে আঙুল রেখে স্থির চোখে বলল, চুপ করলাম। আপনি তো এমন না, তবু আমার সামনে এমন নাটক কেন করেন? আমি আসলে কেমন রিমি? তোমাকে কি বোঝানো হয়েছে আমার ব্যাপারে? আপনি জানো আর এখন কি মানুষের মতো লাগছে? রিমি কত কিছু বলতে গিয়েও পারে না, চোখ বুজে এলোমেলো শ্বাস ফেলে শব্দ করে। এরপর আবার চট করে হামজার কলারটা চেপে ধরে। আমার খুব কষ্ট হয়, বোঝেন আপনি? বোঝার কথা না। কসাইরা পশু জবাই করার সময় পশুর চোখে তাকিয়েও গলায় ছুরি চালাতে পারে। পেশা তো, তারা পশুর ভেতরের আর্তনাদ বুঝবে কেন? তুমি বোঝো? আপনার তো কষ্টই নেই, বোঝার কি? এই বুঝেছ? তাছাড়া আর কি বুঝিয়েছেন? হামজা হেসে ফেলে, কেমন যেন হাসিটা। হাসি ঠোঁটে রেখে বলে, তোমার মতো কাঁদতে বলছ? আমার সন্তান দুটো কুরবানি করার দুঃখে, আমাকে তোমার কাছ থেকে বঞ্চিত করার দুঃখে, আমার বিরুদ্ধে কারো নিন্দাকে মেনে নেওয়ার দুঃখে, আরও কত কত দুঃখে কাঁদতে বলছ? নিন্দা? আপনি নিজেও জানেন একমাত্র আরমিন আপনাকে সঠিক চেনে। যদি আরমিনের কাজকর্মে আমি কিছু শিখেও থাকি, তো ভুল শুধরে এতদিনে সঠিকটা শিখেছি। আর দুঃখ, সেটা আছে আপনার? দুঃখ তো মানুষেরা পায়, কসাইদের দুঃখ থাকে না। কান্না পায় আপনার? তা পায় না ঠিকই, তবে অস্পষ্ট স্বরে বলে, তোমার প্রধান বিরোধী তবে আমি ছিলাম, আরমিন। শ্যাহ, দুর্বল প্রতিদ্বন্দ্বী ভেবে চোখের নাগালে রেখে যেন নিশ্চিন্ত ছিলাম। কি কেড়ে নিতে চাও? রিমি ঠোঁট বাঁকিয়ে মলিন হাসে। হামজার সামনে মুখ উঁচিয়ে বাবু মেরে বসে। চোখে ছলছল করছে পানি, দাঁতে দাঁত শক্ত, ভ্রু দুটো কাঁপছে। বুকের ভেতরে বোধহয় কালবৈশাখীর বাতাস বইছে। নিঃশ্বাসের শব্দ সন্ধ্যার স্তব্ধতায় আলোড়ন তুলেছে। রিমিও এবার দৃষ্টি স্থির করল হামজার চোখে। বারবার ঢোক গিলছে, বুকের সাথে শরীরটাও নড়ে নড়ে উঠছে। চঞ্চল চোখে হামজার গোটা মুখে বারবার চোখ বোলাচ্ছিল। হামজা আচমকা শব্দহীন হেসে উঠল। চোখের পাতা নেমে এলো হাসির সাথে। বলল, এভাবে তাকিয়ে থেকো না,
চোখ দুটোকে সামলাও। হামজা ওরকম দুটো গভীর দুঃখের সাগরে তলিয়ে গেলে কারবার সামলাবে কে? কেন তাকান আমার দিকে। আপনার তো কষ্ট নেই, অনুভূতির অভাবে ফেটে চৌচির জমির মতো আপনি। হামজা অনড়, নির্বিকার মুখে ও অতল গহ্বরের মতো চোখ দুটো মেলে তাকিয়ে রইল। আরমিন আর কি করেছে আমি জানি না, তবে আপনি এতটাই নির্লিপ্ত যে আমার দেয়া শাস্তিও আপনার নির্লিপ্ততায় প্রতিফলিত হয়ে আমার উপরেই ফিরে এসেছে। আপনি এখনও অটল। একটু শেখাবেন আমায় এমন কঠোর প্রাণহীন হতে? আমার না ভেতরে খুব তীব্র অনুভূতি আর আবেগ খুব জ্বালায় আমাকে। আমি আপনার মতো উদ্দেশ্যপ্রবণ হতে চাই, যাকে টলানো অসম্ভব। হামজা হেসে মাথা নাড়ে দুপাশে, নীরবে ব্যাপারটা অস্বীকার করে নিচু করে চোখ। রিমি জোর করে থুতনি ধরে হামজাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে, শক্ত কণ্ঠে বলে, তাকাতে চাচ্ছেন না কেন? তাকান, তাকান আমার দিকে। আমি আপনার নিষ্ঠুরতা দেখতে চাই। আপনি আমার উপরে ঠিক কতটা উদাসীন ছিলেন আর কতটা দায়সারা ছিলেন তার হিসেব করতে হবে তো। কারণ আমি আপনার চোখের সেই সব মিথ্যা মুগ্ধতা আর কর্তব্যপরায়ণ চাহনিকে ভালোবাসা ধরে নিজেকে সঁপেছিলাম। তাকান আমার চোখের দিকে। হামজার চোখের পাতা নড়ে উঠল। রিমি বলল, বিয়ে তো সবাই করে মেয়ার সাহেব, সংসারও করে যায় দিব্যি, কিন্তু আমি যে বয়সে আপনার বউ হয়ে এসেছি, না ছিল বয়সের মিল না অনুভূতির। কিশোরী বয়সে এক তরপাজা পুরুষের কর্তব্য আর হাতের বাঁধনের প্রেমে পড়ার অপরাধে কি শাস্তি আর দেবেন দিন। আজ সামনে আছি আমি, আপনার হাতের নাগাল ছেড়ে বেরোবার পথ তো নেই, সবটুকু শাস্তি দিয়ে দিন। দিনে দিনে সইতে পারছি না। হামজা মুখ খুলতে চাইলেই রিমি হামজার ঠোঁটে আঙুল চাপে। চুপ চুপ চুপ। কেমন হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস ফেলল রিমি। কেন ওভাবে ভালোবাসার ঢং করেছিলেন? আমার তো বয়স কম, আমি আপনার অত গভীর মারপেচ বুঝি না। আমার চারদিকে প্রেমে পড়ে বেড়ানোর বয়সে প্রায় জোর করে বিয়ে করে আনলেন। বিশাল এক নেতার ঘরের আদুরে আহ্লাদি বউ হলাম, ও বাড়ি যেতে চাইলে যেতে দেননি, আপনার আশপাশেই পড়ে থাকতে বাধ্য করেছেন। আর তাতে আমার নারী মনের সবটুকু অনুভূতি আপনার ওপর আটকে রইল, অন্য কোথাও মনোযোগ যাওয়ার সুযোগ পেল না। বিয়ের পর হাতে গুনে আপনার গন্ধ মিশে থাকা এই রুম থেকে বাইরে বেরিয়েছি। রিমির স্বর থরথর করে কেঁপে উঠল। আর কোথায় যাব আমি? হ্যাঁ, আমার গুন্ডি আপনি অবধি। এবার বলুন, সেই পুরুষটার কাছে এমন সব বিশ্বাস ভাঙা আঘাত পেতে আমার কেমন লেগেছে? আর কতটা শাস্তি বাকি আমার? পুতুল বানিয়ে রাখতে ওরকম ভালোবাসতেন, ঘরে আটকে দুনিয়ার থেকে আলাদা করে রেখে শুধু আপনার মাঝে বিলীন রাখতে এসব আয়োজন? ঠিক আছে, তা সফল হয়েছে। যে বয়সে মেয়েটা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, আমি আপনার ঘরণী হয়েছি। সারাদিন পাক্কা গিন্নির মতো সংসার সামলানো আর দিন শেষে স্বামীর ঘরে ফেরার অপেক্ষা। আমার মাথায় এছাড়া আর কিচ্ছু রইল না। আর সবটা আপনি, আপনার ঘর সংসার, আপনার পাঞ্জাবিটা, গামছা, লুঙ্গি, পছন্দের খাবার, পছন্দের সাজ। কি পেলাম? দিন শেষে এক অমানুষ ক্ষমতালোভী কুকুর স্বভাবের পুরুষের জন্য আমার এসব কিছু। হামজা শুধু চেয়ে রইল চুপচাপ। রিমি বলল, আপনি ঠিক, যতদিন না আর্মিন এই বাড়িতে পা রেখেছে এসব যে আমি কি করছি তাই জানতাম না। ও আমাকে তুলনা শিখিয়েছে, এসবের হিসেব কষার সূত্র শিখিয়েছে, ওর ব্যবহার। কিন্তু ওর কোনো চেষ্টা ছিল না আমাকে শেখানোর। ওর চরিত্রটা আকর্ষণীয়, আমি নিজেই ওকে ফলো করতে লাগলাম, একটু একটু ধারণ করতে লাগলাম ওকে। ও গোলামিকে ঘৃণা করে, ও যা করে সবের পেছনে একটাই চিন্তা, দিন শেষে যেন অনুভূতির অপচয় না হয়ে যেতে হয়, কারো কাছে নত না হয়ে যেতে হয়, আর কেউ যেন এইসব দুর্বল অনুভূতির নাম ধরে ক্ষমা না পেয়ে যায়। আজ যেমন আমি পারছি না আপনাকে পর্যাপ্ত ঘৃণা করতে, কারণ আমি এক দুর্বল অনুভূতির জালে বন্দী। ও আমাকে স্বামীকে ভালোবাসতে নিষেধ করেনি, ও আমাকে কিছুই বলেনি কখনো। শুধু ওর চালচলনই আমাকে চিনিয়েছে কোন সীমাটা মানুষকে মানুষ আর অমানুষ হিসেবে ভাগ করে। হামজা হঠাৎই রিমির ঠোঁটে ঠোঁট চেপে ধরল। খানিক পর একটু আলগা করে বলল, চুপ। আর্মিনকে অথবা আর্মিনের ধরনকে জয় সহ্য করতে পারবে, আমি পারব না। ওর এক ফোঁটাও আমি তোমার মাঝে বরদাস্ত করতে পারি না। তুমি আমার বউ, আর্মিনের সামান্য একটুকু তোমার মাঝে থাকবে না। তো বলছেন চলে এসেছে, তাহলে সেটা কি আপনার জন্য কষ্টকর? প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আরও এইরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরের কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।